তোমাকে বলি নাই ওই ছেলের সাথে কথা বলবা না? কোনো ছেলের সাথেই কথা বলবা না, কিন্তু তুমি কেন ছেলেদের সাথে কথা বলো? আমার কিন্তু অনেক খারাপ লাগে। এই, তুই কে রে? আমি কার সাথে কথা বলবো কার সাথে বলবো না তোকে বলে দিতে হবে? আমি তোমাকে ভালোবাসি, আমার কষ্ট হয়, অনেক খারাপ লাগে, কেন তুমি বোঝো না? তোকে কতবার বলবো তোর সাথে আমার যাবে না? কেন যাবে না? মানে নিতে পারলে সব কিছুই সম্ভব। দেখ, এইসব আজাইরা পেঁচাল পারিস না তো। ভালো লাগে না এইসব। আর তুই তোর মতো কাউকে খুঁজে নে। তোর থেকে দেখছিস কত বড় আমি, 4 বছরের বড়। তোর থেকে বুঝেছিস? তোমাকে ছাড়া তো অন্য কাউকে ভালো লাগে না। আমি তোমার পাশে দাঁড়ালে তুমি আমার থেকে 4 আঙ্গুলের ছোট হবা। এমন করো কেন? তুমি শুধু অবহেলাই করো। একটু ঠিকমতো কথা বলে কি হয় শুনি? থাপ্পড় না খেতে চাইলে না এখান থেকে যা। না হলে তোর এই দিকের দাঁতগুলো ওই দিকে করে দেবো, আর ওই দিকের দাঁতগুলো এই দিকে রেখে দেবো। আমাকে এখন পড়তে দে, না হলে সত্যি সত্যি মেরে দেবো। এমন করো কেন? শুধু তো ভালোবাসি চেয়েছি নাকি? আকাশ ছাড়, তোকে তো আমি। এরাপো চেয়ার থেকে উঠতেই দিলাম তোর এক দৌড়ে নিজের রুমে। চলেন পরিচিত হয়ে নেই। আমি আকাশ আহমেদ নীল, বাবা মায়ের একমাত্র সন্তান, শুধু গল্পে, বাস্তবে না। সে যাই হোক, আমি এবার অনার্স 2য় বর্ষের ছাত্র। আর এতক্ষণ যাকে ভালোবাসি ভালোবাসি বলছিলাম, সে হচ্ছে আমার চাচাতো বোন ইরা। জয়েন্ট ফ্যামিলি, ডানিটাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা বুঝতেই চাইছে না। আমার থেকে 4 বছরের বড়, মাস্টার কমপ্লিট, এখন জব খুঁজছে। বলেছিল যেই কলেজে পড়ি ওখানেই নাকি চাকরি নেবে, তাই খেয়ে না খেয়ে পড়াশোনা করছে। ওখানে ইরাপু পড়াশোনা করছে। মাঝে মধ্যে কলেজের কাজের ক্ষেত্রে যায়, মাঝে মধ্যে কলেজের কাজের ক্ষেত্রে বাইরে যায় ঘুরতে। কিন্তু ওর সাথে 2-3টা ছেলে মেয়ে থাকে। ছেলেগুলোদের দেখে অনেক রাগ হয়। ওর পাশে বসে থাকলে, কথা বলতে দেখলে অনেক কষ্ট হয়। ইরাপুকে বলি এগুলো না করতে, কিন্তু ওগুলো বেশি বেশি করে। ওর একটা ছেলে ফ্রেন্ডও আছে, তাই আরও বেশি করে আমার জলে। বসে বসে ভাবছি এর কি করব, কিন্তু বুঝতেই পারছি না কি করব। কিছুক্ষণ পরে একটু আমিও পড়ি, না হলে কপালে দুঃখ আছে। বই খুলে রেখে মোবাইল টিপছি, তখন কেউ কান ধরে মোচড় দিল। ও মা গো, কান ছিঁড়ে গেল গো। উহ উহ এই কে রে? ছাড়, ছাড় তো, লাগে তো। তুই পড়ছিস না মোবাইল দেখছিস? আমি সব কিছু পারি। সব কিছু পারিস তাই তো ফিল করিস। আপু ফোনটা নিয়ে নিল। এই তো, তুমি আমার ফোনটা দাও, না হলে কিন্তু ভালো হবে না। আগে পড়, তারপরে ফোন পাবি। এই যে আমি তোর বিছানায় বসলাম, যদি দেখেছি পড়িস নাই, তাহলে তোর কানের জায়গায় না কান থাকবে না। আমি পড়বো না, তুমি তোমার রুমে যাও আর আমার ফোন দাও। কি বলবি তুই? এই নানির মেয়ে এখন আবার কোথা থেকে আসলো? এই না আম্মু, কিছু না। ইরা, ও যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত ওর ফোন ওকে দিবি না। আর বেত নিয়ে বস, যদি তেরা ব্যাখা দেখিস তাহলে ওর পিঠের ছাল তুলে নিবি। ছোট আম্মু, এই গাধাকে পিটিয়ে কখনো মানুষ করতে পারবে না। ও গাধা গাধাই থাকবে। দেখো, আমাকে গাধা বলবা না। দেখো, আবার রাগ দেখাচ্ছে। না, আসলে তা নয় আম্মু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পড়ছি পড়ছি আর কি, শুধু বইয়ের দিকে তাকিয়ে আছি। যদি পড়াতে মন না বসে তাহলে পড়বো কিভাবে? ফোনে ফিঙ্গার লক করা আছে, তাই যতই ফোনের ভিতরে কি আছে দেখার চেষ্টা করো, কিন্তু কাজ হবে না। কিছুক্ষণ পরে এরা আপু ওখান থেকে বলল, এই, তুই পড়ছিস নাকি কি করছিস? শুধু পড়া আর পড়া, এত পরে কি হবে? ঘুরে তো ওই বিয়ে শাদি করে সংসার করে খাওয়া লাগবে। বিড়বিড় করে কি বলিস? যা বলবি জোরে করে বল। পাগলের পেট খারাপ তো, তাই না? ও কিছু না। আর আমার পড়া শেষ, এখন ফোনটা দাও। হারামজাদা, তুই পড়লি কি যে পড়া শেষ? 2 ঘন্টা পড়বি তারপরে ফোন পাবি, তার আগে না। আমি ফোন নিয়ে গেলাম। এইটা কিন্তু ঠিক হচ্ছে না আপু, তুমি আমাকে আমার ফোন দাও। ইরা আপু আর কিছু বললো না, উঠে চলে গেল। ধুর ছাই। আমি উঠে ইরা আপুর রুমে এলাম। আমাকে দেখে বলল, তুই পড়াবার দিয়ে এখানে কি করছিস? ফোন দাও। ছোট আম্মুকে কি ডাকবো? ধুর ছাই। আচ্ছা শোনো না, আই লাভ ইউ। আমার কথা শুনে ইরা আপু স্কিল নিয়ে উঠতেই আবার রুমে চলে এলাম। ইস, একটা পিসি অথবা ল্যাপটপ থাকলে কত যে ভালো হতো। ঘড়ি দিকে তাকিয়ে দেখি রাত 10টা বাজে, তাই নিচে এলাম খাবার খাওয়ার জন্য। আম্মু, ও আম্মু, খাবার দাও। এমনভাবে সারের মতো চিৎকার না করলে হয় না।
বুঝলাম না আম্মু কি আপুর সাথে ঝগড়া করেছে নাকি, না হলে তো এমনভাবে রেগে থাকার কারণ খুঁজে পাচ্ছি না। আমি খেতে বসলাম, একটু পরে ইরা আপু এলো। তারপর আমি খাওয়া শেষ করে ইরা আপুর রুমে চলে এলাম, কিন্তু ফোন দেখতে পেলাম না। কোথায় ফোন রেখেছে আল্লাহ জানেন। তাই আবার আমার রুমে এলাম, এসে দেখি আমার বিছানায় ফোন আছে। তাই দরজা লাগিয়ে লাইট অফ করে ফোন নিয়ে ফোন চালাতে থাকলাম। কিছুক্ষণ ফোন চালিয়ে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুমের 14টা বেজে গেল। যাও তো, আমি উঠবো না। তুই কি উঠবি নাকি পানি নিয়ে আসবো? উঠবো না, যা করার করো তুমি। ইরাপো কিছু না বলে আমার ওয়াশরুমের দিকে যেতে লাগলো। তাই একবার উঠে দাঁড়িয়ে পড়েছি, তারপর গিয়ে ওয়াশরুমের দরজাটা লাগিয়ে দিলাম। আই কুত্তার দরজা খোল, নাহলে কিন্তু ভালো হবে না। তুমি প্রতিদিন এমনভাবে আমার ঘুমের 12টা বাজিয়ে দাও, তাই এটাই তোমার শাস্তি। দেখ, আজকের দিনটা যদি ভালো থাকতে চাস তাহলে দরজা খুলে দে, না হলে তোর কি হতে পারে তুই ভালো করে জানিস। ভয়ে ভয়ে চুপচাপ দরজা খুলে দিলাম। পাগেলও নিজের ভালো বোঝে। ইরা আপু দরজার বাইরে এলো, সাথে একটা বালতি। আমি পালতে যাব তার আগে ইরা আপু দিল শরীরে পানি ঢেলে। সকাল সকাল তুমি এটা কী করলা? বালতিতে দেখি আরও পানি আছে, তাই বালতি কেড়ে নিয়ে দিলাম ইরা আপুর দিকে চালিয়ে। শুধু আমাকে পানি দিয়ে ভেজানো, তাই না? এবার নাও, তুমিও সকাল সকাল গোসল করো। বিবাহিতরা সকাল সকাল গোসল করে, কিন্তু আমরা তো সিঙ্গেল, আমাদের ভিতরে তো কিছুই হয়নি। আচ্ছা চলো, যখন গোসল করলাম তখন ওটাও করে নিই। ওটা করিনি মানে? এই, তুই আমাকে কি বোঝাতে যাচ্ছিস? তুমি যেটা ভাবছো ওটাই। আচ্ছা চলো না, বাকি কাজটুকু করে নিই। তোকে হাতের কাছে পেলে না তোর কি যে হবে তুই ভাবতেও পারছিস না। ইরাপো তেড়ে আসতেই পা পিছলে আমার ওপরে ধপাস করে পড়ে গেল। ও মা গো, আমার কোমর বুঝি গেল গো। উহু, আমি নিচে পড়ে ইরাপোর মুখের দিকে তাকিয়ে আছি। ইরাপো শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সুযোগ বুঝে দিলাম কপালে একটা কিস। রেগে উঠতে গিয়ে আবারও পা পিছলে পড়ে গেল আমার ওপরে। এবার খুব জোরেই লেগেছে। ও মা গো, গেলাম গো, কি জোরেই না লাগলো। আমার এমন চিৎকার দেওয়া দেখে ইরাপো তাড়াতাড়ি আমার মুখের ওপরে ওনার ঠোঁট দিল। আমার তো চোখ বড় বড় হয়ে গেছে, ওনার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। ইরাপু আবার উঠে গেল, এবার সাবধানে উঠেছে। লজ্জা পেয়ে ইরাপু চলে গেল। আমি ঘুরে ওনার দিকে তাকিয়ে আছি। তখনই মায়ের আগমন। আমাকে ওভাবে পড়ে থাকতে দেখে বলল, কি রে, তুই এমনভাবে কলা গাছের মতো পড়ে আছিস কেন? আর ফ্লোরে পানিও কেন? আর তুই ভিজলে কিভাবে? এরাও ভিজে গেছে। এই কুত্থি আমার এমন অবস্থা করেছে। ও মা গো, কোমর বুঝি ভেঙে গেছে, আর একটা ওর আস্ত নেই। ন্যাকামি না করে উঠে ফ্রেশ হয়ে নে। এরা দিন দিন বড় হচ্ছে না আরো ছোট হচ্ছে, আল্লাহ জানে। উঠছি, এত রাগও কেন? আমি সাবধানে উঠে পড়লাম। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে বের হতেই দেখি আম্মু পানিগুলো পরিষ্কার করে চলে গেছে। শরীরে হালকা পেইন হচ্ছে। এমন একটা আলোর বস্তু যদি আমার উপর পড়ে তাহলে কি ব্যথা হবে না? তারপর নিচে নেমে এলাম খাবার খাওয়ার জন্য। আমি গিয়ে বসতেই আম্মু খাবার দিতেই খেয়ে নিলাম। ইরাপোর দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে আছে। বড় আম্মু, তুমি একটা বিচার করে দাও। কি হয়েছে? কিসের বিচার? আমার কথা শুনে ইরাপো রেগে তাকালো। তোমার মেয়ে আজকে আমাকে পানিতে ভিজিয়ে দিয়েছে, তারপর পুরো কথা বলার আগে কেউ আমার পায়ে চিমটি কাটলো। ও মা গো, গেলাম গো। এই, তুই ফাইজলামি না করে চুপচাপ খা। বুঝতে পারছি না এরা দুজনে বড় হচ্ছে না দিন দিন ছোট হচ্ছে। দুজনে সাপে নেউলের মতো একে অপরের পেছনে লেগে থাকে সব সময়। আহা, ওকে বলতেই দাও না। আর এমনভাবে চিৎকার করলে কি জন্য? বিড়ালে পায়ে আছড় দিয়েছে, তাই চিৎকার দিয়েছি। তুই এখানে বিড়াল পেলি কোথায়? বাসায় তো কোনো বিড়াল নেই। ওটা তো আমিও জানি। এই যে এই আলোর বস্তাকে বিড়াল বলেছি, কথাটা বলতে দেরি, কিন্তু পায়ে লাথি পড়তে দেরি নয়। ডাইনি, তোকে তো আজকে আমি। ওই দেখেন ভাবি, আবারও দুজনে ঝগড়া শুরু হয়ে গেছে। এদের নিয়ে আর পারি না। দুজনে আছে বলেই তো মনে হচ্ছে বাসায় লোকজন আছে। দুজনেই একজন যখন থাকে না তখন কেমন বাসাটা ফাঁকা ফাঁকা বলে মনে হয়। তারপর খাওয়া শেষ করে রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর বাইক নিয়ে ভার্সিটিতে এসে বন্ধুদের পাশে বসলাম। আজকে সকালের কথা মনে পড়তেই ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে। ইস, কি ভালোই না লাগছিল তখন। কি রে, এমনভাবে হাসছিস কি জন্য? না তেমন কিছু না, এমনি এমনি হাসি আসছে।
তুই বললি আর আমি বিশ্বাস করে নিলাম। বল কি হয়েছে? সকালে ইরাপো নিজে থেকে কিস করেছে। কি যে ভালো লাগছে না, বলে বোঝাতেই পারবো না। ওরে আমার প্রেমিক পুরুষ রে, কি জন্য কিস করেছে শুনি। তাহলে শোন, তারপর ওদের সব বললাম। কিন্তু ভাই, এই মেয়েকে বোঝা বড় দায়। শালা এত কিছু করলাম রাজি করানোর জন্য, কিন্তু কিছুতেই কাজ হলো না। কিভাবে যে রাজি করাই, জেলাস ফিল করা, তাহলে রাজি হলে হতে পারে। সেটা কি করিনি ভেবেছিস? কিন্তু কাজ হয়নি। আব্বুকে বলে দিয়েছে। ভাইরে ভাই, সেদিনের মায়ের কথা এখনও মনে পড়ে। তখন শরীর ব্যথা করে। বন্ধুদের সাথে পরিচয় করে দিয়েছি। যার সাথে কথা বললাম সে হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মেহেদি, আর আরেকটা আছে রাকিব, ও এখনও আসেনি। আরেকজন আছে নুসরাত, ওও আসেনি। তারপর এমনভাবে আড্ডা দিতে লাগলাম। আড্ডা দিতে দিতে যখন ক্লাসের সময় হলো তখন ক্লাসে চলে আসলাম। বিকেলে চুপ করে বসে আছি, তখন ইরা আপু এলো। আসতেই বললাম, আজকে যে স্বাদটা পেয়েছি না, এখনও ঠোঁটে লেগে আছে। বলছি কি আরেকবার কি সেই স্বাদটা পাওয়া যাবে? আয় কুত্তা, তোকে ভালো করেই স্বাদ দিচ্ছি। আমি কুত্তা হলে তুমি কুত্তি। আচ্ছা শোনো না, ওই আপু শোনো না। কানের পাশে একদম ঘ্যান ঘ্যান করবি না। আহা শোনো না, এমন করছো কেন? চলো না প্রেম করি, তোমার সাথে প্রেম করতে ইচ্ছে করছে। আসো শোনা, কাছে আসো। আসো, তোমার সাথে প্রেম করি। শালা কুত্তা, তোর প্রেমের ভূত না মাথা থেকে আমি আজকে নামাবো, তারপরে অন্য কিছু করব। একদম মারতে আসবা না, না হলে কিন্তু ভালো হবে না। খারাপ কি হবে শোনা? আসো শোনা, তোমার সাথে প্রেম করি আমি। না, এর মতিগতি ভালো লাগছে না, এখান থেকে কেটে পড়াই ভালো। ও মা, এ দেখি এদিকে আসে। ও মা, মেয়ে বাঁচালো, ডাইনিতে খেয়ে নিল। বলেই উঠে দিলাম দৌড়, এক দৌড়ে নিচে। এমন দৌড়ে আসিস কেন? যদি পড়ে যাস তখন কি হবে শুনি? কি আর হবে, একেবারে উপরে চলে যাব। দেখো কি সব বলছে। সে যাই হোক, আমি বাইরে গেলাম, তারপর বাইরে চলে এলাম, তারপর বাইরে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। তারপর আপুর রুমে গেলাম, দেখি পড়ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আবারও পড়তে শুরু করলো। আচ্ছা শোনো না। একদম আমাকে জ্বালাবে না, না হলে কিন্তু। আচ্ছা, তোমার কাছে একটু ভালোবাসা পাওয়া যাবে? তোমার একটু ভালোবাসা আমার অনেক প্রয়োজন, দিবাগো একটু ভালোবাসা। ভাই যা প্লিজ, আর আমাকে পড়তে দে। আর কয়েকদিন পরেই চাকরি ইন্টারভিউ আছে। জানোই যে এই সময় তোমাকে জ্বালাবো, তাহলে এই সময় পড়তে বসো কেন? পরে কত সময় পড়ে আছে, তখন পড়তে বসো। এখন কি তুই যাবি নাকি আমাকে উঠতে হবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যেদিন এগুলো করব না সেদিন বুঝবা আমি কি ছিলাম। তুই কি এখন যাবি? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ইরাপুর রুম থেকে চলে এলাম আমার রুমে, বসে আছে কিন্তু ভালো লাগছে না। ধুর, আবার গিয়ে চালিয়ে আসি। তাই উঠে আবার ইরাপুর রুমে এলাম। শোনো না, একটা কথা বলতাম তো। তাড়াতাড়ি বলে এখান থেকে যা। ভালোবাসি তোমাকে, বউ হবে আমার। এটা স্কেলটা নিয়ে আসতেই আবারও আমার রুমে চলে এলাম। এমনভাবে বেশ কয়েকদিন চলে গেল। চুপচাপ বসে আছি আর ভাবছি, আপু যদি ট্রেনিংয়ে চলে যায় তাহলে কিভাবে থাকবো আমি। এক মুহূর্ত না থাকলে কেমন যেন হয়ে যায়। আর 1 মাসের মতো ট্রেনিংয়ে চলে যাবে, তাহলে কিভাবে থাকবো আমি? 2 দিন পরেই চলে যাবে। কিরে শয়তান, মন খারাপ মনে হচ্ছে? না, এমনিতেই। আচ্ছা, আমাকে ভালোবাসে তোমার সমস্যা কোথায়? কেন বোঝো না আমার ভালোবাসাটা? এখন পর্যন্ত তোর হাতের লেখাই বুঝতে পারলাম না, আর তোর ভালোবাসা বোঝার কথা বলছিস? যেমনভাবে বলছো তেমনটা আমার লেখা খারাপ না, আমার হাতের লেখা অনেক ভালো। আর সব সময় মজা করো কেন? আমি কিন্তু সিরিয়াস। তো কি করবে? বয়সটা কত ডিফারেন্ট দেখেছিস? তোর থেকে আমি 4 বছর বড়। আর তোর কি মনে হয় বাসার সবাই মেনে নেবে? এগুলো আমার দায়িত্ব, তুমি শুধু একবার রাজি হয়ে দেখো। আর বয়স কোনো মেটার হলো নাকি? দেখ, এগুলো কখনো সম্ভব না। তুই কেন বুঝতে পারছিস না? তুমি কেন বুঝতে চাইছো না আমাকে, আমার ভালোবাসাকে? তোকে আমার পছন্দ না। যেদিন আমার লেভেলে আসবি সেদিন ভেবে দেখবো। আর আমার সামনে এগুলো নিয়ে প্যাচাল পারিস না তো, ভালো লাগে না। তোর এইসব কিছু আমার একদম সহ্য হয় না। তুই বুঝিস না এইটা ফিল করি আমি। ও আচ্ছা আচ্ছা, আমাকে ছাড়া থাকতে পারবে? তোকে ছাড়া থাকতে পারবো না কি জন্য শুনি?
তুই যখন থাকিস না তখন তো আমি বিন্দাসই থাকি, তুই থাকলে আমার মুডের 12টা বেজে যায়। এতটাও বিরক্ত হও? অনেক বিরক্ত হই। চলেই যাবো তো, তাই না? মিস করবা না আমাকে? কে রে তুই যে তোকে মিস করতে হবে? ও, ভালো থাকলেই ভালো, কিন্তু আমার তো দিন কাটবে না তুমি হিনা। নাটকের কথা শোনো। ভালো লাগছে না, কেমন যেন কান্না পাচ্ছে। তাই আর ওখানে দাঁড়িয়ে না থেকে ছাদ থেকে রুমে এসে দরজা লাগিয়ে শুয়ে পড়লাম। চোখ দিয়ে পানি বের হয়ে গেল, এতটাই বিরক্ত হয়। আচ্ছা, আর নাই হলাম বিরক্তর কারণ। তুমি যেহেতু আমাকে ছাড়া ভালোই থাকো, তাহলে আমি তো তোমার ভালো লাগা নষ্ট করতে পারি না। লেভেলের কথা বললো না? আচ্ছা ঠিক আছে, এটাও মেনে নিলাম, সব কিছুই মেনে নিলাম। চোখ দিয়ে পানি গড়িয়ে করে বালিশের ওপর পড়ছে। বেশ অনেকক্ষণ ওভাবেই শুয়ে থাকলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হতে এলাম। আজকে আপু ওটাতেও আসেনি, একাই উঠলাম। ফ্রেশ হওয়া শেষ করে নিচে খেতে এলাম। খাচ্ছি, তখন আম্মু বলল, আজকে দেখি ইরানা ডাকতে উঠে গেছিস। ঘুম ভেঙে গেছে, আর একা একাই তো উঠতে হবে তাই না? কারণ আপু তো আগামীকালকেই চলে যাবে 1 মাসের মতো। তোমার ছেলের দায়িত্ব নিয়ে রেখেছি নাকি যে ওকে প্রতিদিন উঠাতে হবে? ও সময় জ্ঞান নেই? ওকে এখনো ছোট বাচ্চা নাকি? ছোট বাচ্চা না তো কি, আর তুই ওর বড় বোন না? আবার দায়িত্ব নিতে হবে নাকি? তোর কোনো দায়িত্ব নেই। পারবো না ওকে প্রতিদিন ঘুম থেকে ডেকে দিতে। হবে না তোমাকে ডেকে দিতে, আমি একাই উঠতে পারবো। ওকে ভালো করেই জানা আছে তুই কেমন। আগামীকাল থেকে এমনভাবে কার সাথে ঝগড়া করবি দুজনে শুনি? কে তোমার ছেলের সাথে ঝগড়া করতে যায়? তোমার ছেলেই তো ঝগড়া করতে আসে। ওরে দুধে ধোয়া তুলসী পাতা এলেন রে, কিছু করেননি উনি। আমি কিছু করি না, আমি ভদ্রমেয়ে। চুপ, এবার দুজনে ঝগড়া থামাও। আগে খাওয়া দাওয়া, তারপর ঝগড়া হবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে এসে কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে দুপুরে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে নিচে আসতেই বড় আম্মু বলল, তোর আম্মুর সাথে শপিংয়ে যা তো। আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে রেডি হয়ে আসো। ও, মনে তো হচ্ছে রেডি হয়ে বসে আছো, চলো চলো। তারপর আমি বাইক বের করে বাইকের উপর বসে আছি, তখন ইরাপু এসে বাইকের পেছনে বসলো। উঠে কাঁধে হাত রেখে বলল, বাইক খুব জোরে চালাবি না, আর উঁচু নিচু দেখে চালাবি। আর রোড ব্রেকার দেখলে যেখানে আছে সেখানে স্লো ব্রেক করবি, বুঝেছিস? হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আচ্ছা, সত্যি তুমি আমাকে ভালোবাসো না? তোকে যা বলার গতকালই বলে দিয়েছি, আর এখন এইসব কিছু বললে বাইক থেকে নামিয়ে দে। না থাক, নামতে হবে না। তারপর আর কিছু না বলে শপিং মলে চলে এলাম। আসে দেখি ইরাপুর ফ্রেন্ড রাফিদ ভাই দাঁড়িয়ে আছে। বুঝলাম না এখানে সে কেন আছে। তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে শপিং করবা, তাহলে আমাকে কেন নিয়ে আসলে? বেশি কথা না বলে তুই চুপ থাক, একদম বেশি কথা বলবি না। রাফিদ ভাইকে দেখেই আমার মেজাজটা গরম হয়ে গেছে। বাইক দাঁড় করাতেই ইরাপু নেমে চলে গেল। আমি বাইকটা পার্কিং করে এসে দেখি দুজনের কেউই নেই। এমনটা দেখে এতটাই খারাপ লাগলো বলার মতো না। শপিং মলের ভিতরে চলে এলাম। এসে অনেক খোঁজেও ওদের পেলাম। গিয়ে রেগে রেগে বললাম, এটা কোনো ব্যবহার? কেন, কি হয়েছে? না, কিছুই হয়নি। কেমন আছো বলো? ভালো, আপনি? এই তো ভালো। দুজনে কথা বলতে বলতে চলে গেল। আমি চুপচাপ দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়ে আছি। ওদের এমন আচরণে অনেক কষ্ট হলো। আমি শপিং মল থেকে বেরিয়ে মেহেদিকে ফোন দিলাম। রিসিভ করতেই বললাম, কোথায় আছিস তুই? এই দোকানে বসে আছে। কী রে, মেহেদির ফোন তোর কাছে কী জন্য? দুজনে একসাথে বসে আছি, আর মেহেদির ফোন আমার কাছে। তুই কোথায় আছিস সেটা বল। আচ্ছা আমি আসি। তারপর ফোনটা কেটে দিয়ে ওদের কাছে চলে এলাম। তারপর আড্ডা দিতে শুরু করলাম। বেশ কিছুক্ষণ পরে ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখি ইরাপু ফোন দিয়েছে। ফোন কেটে সাইলেন্ট করে পকেটে রেখে দিলাম। তারপর আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। বাসায় আসে শুরু হয়ে গেল আমার উপর ঝড় তুফান। তোকে পাঠিয়েছে ওর সাথে, কিন্তু তুই ওকে রেখে কোথায় গিয়েছিলি? কেন, কোনো সমস্যা হয়েছে? হয়নি তো, তাহলে আমাকে এত কথা শোনানোর কি আছে? বুঝলাম না। কেমন বেয়াদব হয়েছে, একটা কথাও ঠিকঠাক শোনে না। ধুর, কিছু না বলে আমার রুমে চলে এলাম।
এসে চুপ করে বসে আছি। তখন ইরা আপু এলো, এসে বলল, তুই কোথায় গেছিলি? কেন? তোমাকে বলতে হবে কেন কোথায় গিয়েছিলাম না গিয়েছিলাম? থাপ্পড় চিনিস? আমি কিছু না বলে চুপ করে বসে থাকলাম। ইরা আপু আর একটু দাঁড়িয়ে ওখান থেকে চলে গেল। রাতে খাবার সময় আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বললেন, তোমার ছেলে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, কারো কোনো কথা শুনছে না, উল্টো রাগ দেখাচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ খেয়ে চলে আসলাম ছাদে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছি আর ভাবছি কি করব, কি আর করার আছে। আমাকে তো ও সহ্য করতেই পারে না। আমার কথায় কাজে উপস্থিতিতে ও বিরক্ত হয়। তাহলে কি আর বলবো? জোর করে তো আর ভালোবাসা পাওয়া যায় না। থাক ওইসব কিছু। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছু ভাবছি, তখন ইরা আপু পাশে এসে দাঁড়ালো। তারপর বলল, তোর পড়াশোনা নেই, এখানে দাঁড়িয়ে আছিস কেন? আছে তো, তাই আর না দাঁড়িয়ে চলে আসলাম। ইরা আপু পেছন থেকে ডাক দিয়েছে কয়েকবার, কিন্তু শুনিনি। তারপর রুমে এসে চেয়ারে বসে বই খুললাম, কিন্তু মন তো অন্য কোথাও হারিয়ে গেছে। পড়াতে কি আর মন বসে? চুপ করে বসে আছি। তখন ইরা আপু এলো। কিছু কি বলবা? না, এমনি তোকে দেখতে এলাম। তুই কি আমাকে ইগনোর করছিস? না তো, তোমাকে ইগনোর করবো কি জন্য? মনে হচ্ছে তুই ইগনোর করছিস। তুই কি আমার উপরে রেখে আছিস? তোমার উপর আবার কি জন্য রাগ করব? মনে তো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পড় তাহলে। ইরা আপু চলে গেল। আমি চুপ করে বসে থাকলাম। পড়া আর হলো না, তাই শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরা আপু ডাকে ঘুম ভাঙলো। কি হয়েছে, ডাকো কি জন্য? ওঠ, কত বাজে খেয়াল আছে? উঠছি, তুমি যাও তো। উঠবি নাকি পানি নিয়ে আসবো? উঠছি, যাও তো। ইরা আপু ওয়াশরুমের দিকে যেতেই উঠে বসে গেছি। আমার এমনভাবে বসা দেখে ইরা আপু হাসতে লাগলো। আমি একটু তাকিয়ে থেকে ওয়াশরুমে চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। কিছুক্ষণ পর ইরা আপু আমার রুমে এলো, এসে বলল, আচ্ছা থাক তাহলে, আমি গেলাম। আচ্ছা সাবধানে যেও। ইরা আপু চলে গেল। আমি আবারও বাসায় এসে রুমে এসে চুপ করে শুয়ে রইলাম। কিছু ভালো লাগছে না। বুকের ভেতরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। ভুলে যাওয়ার এটাই সময়। কথা বলবো না, মেসেজ দেবো না, কিছু করবো না। জানি কখনো রাজি হবে না। অনেক বছর তো পিছনে লেগে থাকলাম, কিন্তু ফলাফল তো শূন্য। আর আর ফোন দেবো না করে রাতে ইরা আপুকে কয়েকবার ফোন দিয়েই দিলাম, কিন্তু রিসিভ করলো না বা ব্যাকও করলো না। হয়তো ব্যস্ত আছে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবারও ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আপুও হয়তো চাইছে না আমার সাথে কথা বলতে, কিন্তু আমার তো অনেক ইচ্ছে করছে কথা বলতে। আজকে 5 দিন হলো, কিন্তু ইরা আপু আমার ফোন বা মেসেজের রিপ্লাই দেয় না, অথচ বাসার সবার সাথে কথা বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। 25 দিন পর হঠাৎ করে মামাতো বোন তাবাসসুম আমাদের বাসায় এলো। এই পেতনি আবার কি জন্য এলো আল্লাহ ভালো জানেন। কাছে আসতেই বললাম, কি রে, কি মনে করে? তোর কলেজে ভর্তি হয়েছি, তাই চলে আসলাম। এখান থেকে ক্লাস করব। ভালো করেছিস। বল কেমন আছিস, কি অবস্থা তোর? এই তো ভালো, কিন্তু তোর এমন অবস্থা কেন? কি একটা অবস্থা হয়ে গেছে। ছ্যাঁকা ট্যাকা খেলি নাকি? প্রেমই বা কখন করলাম যে ছেঁকা খাবো? আর অসুস্থ তাই এমন হয়েছে। না না, আমার তো সেটা মনে হচ্ছে না। ফুপি, ভাইয়ার এমন অবস্থা কিভাবে হলো? ওর শত্রুটা তো বাসায় নাই, তাই মনে হচ্ছে এমন হয়ে গেছে। ট্রেনিংয়ে গেছে। আচ্ছা যা, ফ্রেশ হয়ে নে। তাবাসসুম চলে গেল। আমি আমার মতো করে বসে টিভি দেখতে লাগলাম। এতদিন হয়ে গেল, কিন্তু ইরা আপু আমার সাথে কথা বলেনি। তবে এর উচিত জবাব সময় হলে অবশ্যই দিব। একটু পরে তাবাসসুম আমার পাশে এসে বসলো, তাই ওর সাথে কথা বলতে শুরু করলাম। রাতে সবাই বসে বসে খাচ্ছি আর গল্প করছি। খাওয়া শেষ হতেই আমি উঠে আমার রুমে চলে এলাম। একটু পরে তাবাসসুম এলো। তার কিছুক্ষণ পর কথা বলে চলে গেল। কিছুক্ষণ পর ফোন টিপে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দুজনে একসাথে কলেজে এলাম। কিরে, কি অবস্থা তোদের? এই তো ভালো। আজকে দেখে তোকে একটু আলাদা আলাদা মনে হচ্ছে। আরে এটা কে রে, তাবাসসুম না? আরে তেমন কিছু না, আর আমাদের কলেজেই ভর্তি হয়েছে। বাহ, ভালোই তো। আচ্ছা বস, আড্ডা দিই। সবাই মিলে আড্ডা দিতে শুরু করলাম। তারপর ক্লাস শেষের সময় হতেই তাবাসসুমকে ওর ক্লাস দেখিয়ে দিয়ে
আমরা আমাদের ক্লাসে চলে এলাম। এমনভাবে 6 দিন চলে গেল। এখন মনটা অনেক ফুরফুরে হয়ে গেছে। এখন আর ইরাপুকে মেসেজ বা ফোন দিই না। আর কত ইগনোর সহ্য করবো আমি। তাবাসুমের সাথে ঘোরা, আড্ডা দেয়া, এগুলো করে এখন অনেক ভালো লাগছে। চুপচাপ হয়ে থাকা আমিটা আবারও আগের মতো হয়ে গেছি। দুজনে পিঠে পিঠ লাগে, দুই দিকে মুখ করে বসে আছি আর কথা বলছি। তখন কারো ছাদে আসার শব্দ পেলাম। দেখি ইরাপু এলো। আজকে যে ইরাপু আসবে, কিন্তু তা তো কেউ কিছু বললো না। ইরাপুকে দেখে কোনো রিয়াক্ট করলাম না। আমাদের দেখে কিভাবে করে যেন তাকিয়ে আছে। কে আসলো রে? ইরাপু এসেছে। আমার কথা শুনে তাবাসুম ঘুরে তাকালো, তাকিয়ে বলল, কেমন আছো আপু? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আর তুই কেমন আছিস রে? ভালো আছি। আমি আর কিছু না বলে চুপ করে বসে থাকলাম। ইরাপু একটু তাকিয়ে থেকে চলে গেল। যাও, সমস্যা নেই। এখন তুমি আর আগের আমাকে খুঁজবা, কিন্তু পাবা না। আপু চলে গেল কেন? তা আমি কিভাবে বলবো বল? আচ্ছা, ওইসব বাদ দে। আমরা আমাদের মতো থাকি। দুজন দুজনের মতো করে ফোন টিপতে ব্যস্ত। বাইরে থেকে ঘুরে আসি। এই থাক, আমি বাইরে থেকে ঘুরে আসি। ওকে, যা। আচ্ছা শোন, আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসিস। টাকা কি তোর দাদু দেবে? আমি আমার টাকা দিয়ে তোর জন্য চকলেট নিয়ে আসতে পারবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কিপটা নাতি, দেখ তোর বিকাশে টাকা চলে গেছে। ডেইরি মিল্ক আর ক্যাডবেরি নিবি। ওকে ঠিক আছে। তারপর আমি উঠে চলে এলাম আমার রুমে। রুম থেকে নিচে আসতেই ইরাপু বলল, কোথায় যাবি? বাইরে চাপো। আর কিছু না বলে বাইরে চলে এলাম। তারপর রাতে বাসায় এলাম। সবাই বসে বসে গল্প করছে। আমি গিয়ে তাবাসুমকে চকলেট দিয়ে চলে এলাম ওপরে। বসে আছি, তখন ইরাপু এলো। কিছু কি বলবা? কেন, এমনি কি আসতে পারি না? না, তেমন কিছু না। কবে থেকে এগুলো চলছে? তোমার কথাটা ঠিক বুঝলাম না। চলছে মানে কি চলছে? এই যে তোদের রিলেশন। হত্যা কথা, কী সব বলছো? না, তোদের উপরে বসে থাকতে দেখে ভাবলাম তোদের রিলেশন চলছে। তুই কি আমার উপরে রেগে আছিস? তোমার ওপর রেগে থাকবো কেন? আর কারোর ওপর রাগ দেখানোর সময় আমার নেই। বাহ, অ্যাটিটিউড দেখাচ্ছিস মনে হচ্ছে। কবে থেকে এমন অ্যাটিটিউড হলো? তুমি আবার এখানে অ্যাটিটিউডের কি দেখলে? কিছু বলার থাকলে বলো, না হলে আমাকে পড়তে দাও। আচ্ছা, আমি কি কানে ঠিক শুনছি? তুই আর পড়া কবে থেকে? এই কয়েকদিন থেকে পড়ছি। আর ডিস্টার্ব না করে আমাকে পড়তে দাও। এরাপু কিছু না বলে চলে গেল। বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকতেই খেতে এলাম। খাচ্ছি, তখন এরাপু বলল, ছোট আম্মু, তোমার ছেলের এমন পরিবর্তন কবে থেকে? এই তো বেশ অনেকদিন ধরেই দেখছি। বাহ, ভালো ভালো। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে কারো ডাকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি ইরাপু। বিরক্ত হয়ে বললাম, ঘুম ভাঙালে কি জন্য? উঠে ফ্রেশ হ। বিরক্ত না করে যাও তো, আর আমাকে আমার মতো ঘুমাতে দাও। আমি সময় হলে উঠে যাব। পানি নিয়ে আসবো নাকি? অসহ্য। বিরক্ত না করে যাও তো, আমি আমার সময় হলে উঠে যাব। আর তুমি গিয়ে তোমার কাজ করো। ইরাপু কিছু না বলে বাইরে চলে গেল। আমিও আমার মতো করে শুয়ে রইলাম। একটু পরে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে এলাম। ছাদে চুপ করে দাঁড়িয়ে আছি। তখন তাবাসসুম এলো। এসে বলল, কলেজে যাবি না? ছাদে কি জন্য? তুই রেডি হয়ে নে। তোর তো আবার আটা ময়দা মেখে রেডি হতে হতে অনেক সময় লাগবে। আমার আর কতক্ষণই বা লাগে। তাবাসসুম পেটের উপর একটা মেরে চলে গেল। ডাইনি, সুযোগ বুঝে আমিও তোকে পিটিয়ে নেব, মনে রাখিস। আমি আমার মতো করে দাঁড়িয়ে থাকলাম। তখন ইরাপু পাশে এসে দাঁড়ালো। আমি কিছু না বলে চুপ করে রইলাম। তখন ইরাপু বলল, তুই কেমন যেন চেঞ্জ হয়ে গেছিস। আগের মতো আমার সাথে আর কথাও বলিস না, এড়িয়ে চলছিস। কি হয়েছে তোর? আমার আবার কি হবে? আমি ঠিক আছি। কিছু না বলে চলে এলাম। তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তারপর নিচে এসে তাবাসসুম আসতেই দুজনে কলেজে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়ে এলাম। বাইক নিয়ে আসতেই তাবাসসুম উঠে কাঁধে হাত রাখলো। তারপর কলেজে চলে এলাম। এমনভাবে দুদিন চলে গেল। ইরাপুর সাথে আর নিজে থেকে কথা বলি না, আর ঝগড়াও করি না, আর জ্বালাতেও চায় না, এড়িয়ে যায় না। তবে আগের মতো করে আর কিছু করি না, শুধু ওগুলোই বাদ দিয়েছি।
রাতে বসে বসে পড়ছি, তখন এরা আপু আমার রুমে এলো। এসে আমার কলার উঠিয়ে ধরে রেগে বলল, তুই আমার সাথে এমন করছিস কি জন্য? কলা ছাড়ো। কলারটা ছাড়িয়ে নিয়ে বললাম, আমি আবার কি করলাম? আর তুমি আমার টি শার্টের কলার ধরলে কেন? তুই আমার সাথে ঠিকমতো কথা বলিস না কিসের জন্য? আমার সাথে আর আগের মতো ঝগড়া করিস না কি জন্য? হু আর ইউ? আমার কথা শুনে এরা আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? তুই আমার উপরে কি প্রতিশোধ নিচ্ছিস? বলিনি, আমারও তো সময় নেই যে কাউকে রাগ দেখাতে যাব বা কারো ওপর প্রতিশোধ নিব। আমার রুম থেকে এখন যাও। এরা আপু কিছু না বলে চলে গেল। পরের দিন সকালে কলেজে যাওয়ার সময় যাবার জন্য নিচে আসতেই এরা আপু বলল, আমি তোর সাথে কলেজে যাব। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তাবাসসুম যাবে আমার সাথে। আর তোমার স্কুটি আছে না, ওটা নিয়ে যাও। আমাকে বলছো কেন? বলছি না আমি তোর সাথে যাব? আরে আজব তো তুমি, তোমার গাড়ি থাকতে তুমি আমাকে কেন বলছো? সেটাই তো, তুই তোর গাড়ি নিয়ে যা। তোর আব্বু তো তোর কথা মতো স্কুটি ঠিক করে নিয়ে আসছে। আর তুই যদি ওর বাইকে যাস তাহলে তাবাসুম কিভাবে যাবে? বোঝাও তোমার মেয়েকে, এখন বুঝবে আমি কি জিনিস। ভালোবাসি ভালোবাসি বলতাম, সব সময় পাশে থাকতাম বলে খুব সস্তা মনে করতে, তাই না? এখন বুঝবে আমি কতটা দামি। এখন তোমার কি হয়েছে, আর কিছুদিন যাক, তখন আরও কি হয় শুধু দেখিও। অপমান করেছো না, কষ্ট দিয়েছো, তাই না? আর তারপর আরও কত কি বলেছো। এই চল। তারপর তাবাসসুম আর আমি চলে এলাম আমার বাইক নিয়ে। আপু মনে হচ্ছে তোকে ভালোবাসে, তাই না? আরে ধুর, ওইসব কিছু না, ওর বয়ফ্রেন্ড আছে। জানতাম না তো। আচ্ছা, তুই সিঙ্গেল আছিস না? চল আমরা দুজনে প্রেম করি। পাগলের মাথা খারাপ তো, তাই আমি তোর সাথে প্রেম করতে চাপো? আমার দ্বারা ওইসব হবে না। আর তুই মামাতো বোন আছিস, মামাতো বোন থাক, বুঝলি? না, আমি তোর বউ হব। পড়তে এসেছিস, মন প্রাণ দিয়ে পড়ালেখা কর। ওটা তোকে বলতে হবে না। আচ্ছা শোন না, তোর কি পছন্দের কেউ আছে? তুই জেনে কি করবি? আর চুপচাপ বসে থাক আর আমাকে বাইকটা চালাতে দে। তারপর দুজনে কলেজে চলে এলাম। তাবাসসুম নেমে ওর বান্ধবীদের কাছে চলে গেল। এর ভিতরে বান্ধবীও বানিয়ে নিয়েছে। বসে বন্ধুদের সাথে কথা বলছি, তখন নুসরাত এলো। এসে বসে পড়ল। কিরে, তোর মোডের আবার কি হলো? ধুর, ভালো লাগে না, কিচ্ছুই ভালো লাগে না। আচ্ছা, তোদের কাছে কি ভালো লাগার ওষুধ আছে? থাকলে দে তো। তোর কাছে থাকলে আমাদেরও দে, আমরাও খাই। আচ্ছা চল, চারজনে মিলেই ভালো লাগানোর ওষুধ বানাবো। তারপর দেশে দেশে চড়িয়ে দিব, কারণ এখন পর্যন্ত কেউ ওই ওষুধ বানাতেই পারেনি। আমরা তাহলে 2 দিনেই বড়লোক হয়ে যাব, বুঝেছিস? ওরে আমার বিজ্ঞানী এলেন রে, তোর ধারা ওই গোয়ালঘর পরিষ্কার করা ছাড়া আর কিছুই হবে না, বুঝেছিস? আর তোকে দিয়ে দিয়ে তো টয়লেট পরিষ্কার করা ছাড়া আর কিছুই হবে না। এমনভাবে আড্ডা জমে উঠল যে যাকে পারছে সেভাবে পৌঁছাচ্ছে। কিছুক্ষণ পরে ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। 2টা ক্লাস পরে এরা আপু এলো ক্লাসে, সাথে প্রিন্সিপাল স্যার এলো। এসে সবার সাথে পরিচয় করে দিয়ে চলে গেল। তারপর আপু সবার পরিচয় নিতে শুরু করলো। আমাদের বেলা আসতেই এরা আপু বলল, তোমাদের তিনজনকে আবার কি জিজ্ঞেস করবো? তোমাদেরকে তো খুব ভালো করেই চিনি, তারপর থেকে শুরু করো। তারপর পরিচয় না শেষ করে হালকা ক্লাস করে চলে গেল। দুপুরে খাচ্ছি, তখন এরা আপু এসে খেতে বসলো। আম্মু খাবার দিতে দিতে বলল, আজকে কলেজে দিন কাটলো? ভালোই ছোট আম্মু, কিন্তু তোমার ছেলে দেখি এর ভিতরে বেশ কিছু মেয়ে ফ্রেন্ড হয়ে গেছে। কেন? তোমার ছেলে ফ্রেন্ড থাকতে পারলে আমার মেয়ে ফ্রেন্ড থাকতে পারবে না কেন? তুমি তোমার ছেলে ফ্রেন্ডদের সাথে ঘোরাঘুরি করতে পারবা, কিন্তু আমি পারবো না কেন? আমার কথা শুনে এরা আপু চুপ হয়ে গেল। তারপর খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তারপর দিলাম ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে এলাম। দেখি তাবাসসুম একা একা বসে আছে। ওর পাশে গিয়ে বসে বললাম, কী রে ডাইনি, কী করিস? ইরা আপু আমাকে শাসিয়ে গেল। আমি যেন তোর পাশে এমনভাবে না বসি আর তোর সাথে তেমন কথা না বলি। বলছে আমি নাকি ওনার সব কিছুতে ভাগ বসিয়ে দিয়েছি। কেন? এটা উনি বলার কে? আর তোকে বললেই তুই ওর কথা শুনবি না কে? তা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে ইরা আপু তোকে সত্যি সত্যি ভালোবাসে রে। এসব ফালতু কথা বাদ দে তো। তারপর দুজনে বসে বসে ফোন চালাতে লাগলাম।
একটু পরে ইরা আপু এসে আমাকে ধরে উঠিয়ে নিল। অনেক রেগে আছে দেখে বোঝা যাচ্ছে। এমনভাবে টেনে ওঠাতে আমার অনেক রাগ হলো। সমস্যা কি তোমার? এমনভাবে ওঠানোর মানে কি? তুই ওভাবে ওর পাশে বসে আছিস কিসের জন্য? তো কি হয়েছে? আমি বসবো না কি করব সেটা বলার তুমি কে? চাচাতো বোন আছো, চাচাতো বোনের মতোই থাকো। আমার পার্সোনাল একটা লাইফ আছে, আর আমার পার্সোনাল লাইফে তুমি নাক গলাতে আসবে না। তুই এমন করছিস কি জন্য? যাও তো এখন। এই সুন্দর বিকেলে মুডটাই নষ্ট করে দিল। থুর। ওখানে আর না থেকে রুমে এসে ভাইকের চাবি নিয়ে চলে আসলাম। ওইদিকে আই, তোকে বারণ করলাম না আমি ওর পাশে থাকতে? তারপরে তুই আমার কথা শুনিসনি কিসের জন্য? আমি কোথায় ওর আশেপাশে গেছি? ও তো আমার পাশে এসে বসেছে। আর তোমার রেগে যাবার কারণ বুঝলাম না। আপনার যতটুকু অধিকার আছে সেইটুকু আমারও অধিকার আছে। ও যেমন আপনার চাচাতো ভাই, তেমনই ও আমার ফুফাতো ভাই। আমার কাছে থাপ্পড় না খেতে চাইলে না এখান থেকে এক্ষুনি যা। বুঝলাম না এনার সমস্যা কোথায়? আর বয়ফ্রেন্ড রেখে অন্যজনের জন্য এমন করতে একটুও লজ্জা করে না? এই তারা, তুই কি বললি? না, কিছু না। তাবাসুমও আর দাঁড়ায়নি, নিচে চলে আসে। আমি বন্ধুদের কাছে চলে আসি। তারপর তিনজনে বাইক নিয়ে ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি করে রাতে বাসায় এলাম। বাসায় আসতেই আব্বু বলল, আছে আর এখন এমনভাবে বাসায় ফিরবে না তো কখন ফিরবে? ছোট থাকতেও এমন শুনলাম, এখনও একই কথা বলছো। বিয়ে হয়ে গেলে বউ বলবে, যেমন তোমরা দুই ভাই এখন এমন করছো। আর বড় বয়সে তো ইচ্ছে হবে না কোথাও যেতে, তাহলে ঘুরবে কখন? এই একদম মান সম্মানে হাত দিবি না। তুই কি বোঝাতে চাইছিস? আমার বউয়ের কথায় উঠি আর বসি? সেটা আর বলতে, আর আমি বলবো না মানে? চোখের সামনে দেখতেই তো পাচ্ছি। বাপু, বিয়েটা করো, তোমারও একই অবস্থা হবে। আমিও তো সেটাই বললাম। তার বাপদাদারা এমন করেছে, আর তার ছেলে এমন করবে না সেটা কি করে হয়? আমার কথা শুনে আম্মু আর বড় আম্মু হাসে। তাই বলে কি আমাকে আমার মতো মতো করে এমনভাবে ছেড়ে দাও। বাই। রুমে বিছানায় চুপ করে আধা শোয়া হয়ে বসে আছি। তখন এরা আপু আমার রুমে এসে বিছানায় বসলো। আমি একবার তাকিয়ে আমার মতো ফোন চালাতে লাগলাম। একটু পরে এরা আপু বলে উঠল, তুই আর তাবাসসুমের আশেপাশে যাবি না, আমার ওকে সহ্য হয় না। তোমার সহ্য হয় না তো আমি কি করব? তোমার সহ্য হয় না তাই বলে ওর সাথে কথা বলবো না, ওর আশেপাশেও যাবে না? এটা আবার কেমন কথা? আচ্ছা, কেন যাব না শুনি? আমি বলছি তাই যাবি না। কে তুমি? আমাকে এগুলো বলার কে তুমি? হ্যাঁ, আর রাগ উঠাবি না, না হলে কি করব নিজেও জানি না। তোমার যা ইচ্ছা করো, আমাকে বলতে এসেছো কেন? আর এইসব রাগ আমাকে দেখাতে আসবে না। যাও আমার রুম থেকে। এমন করছিস কেন? আমি কিছু করছি না, তুমিই ঝগড়া করতে এসেছো। আর এখন রুম থেকে যাও। এরা আপু চলে গেল। তারপর পরেই ওর রুম থেকে শব্দ আসতে শুরু করেছে। মনে হচ্ছে রুমে যা আছে সব কিছু শেষ। থাকতে চেয়েছো না একা? থাকো এবার। আমি না তোমার বিরক্তর কারণ? এখন তো সব কিছু বন্ধ করে দিয়েছি, তাহলে এমন করো কেন? মুক্তি চেয়েছো, মুক্তি দিয়ে দিয়েছি। চুপ করে শুয়ে আছি। আর ওইদিকে এমন ভাঙচুরের আওয়াজ পেয়ে বাসার সবাই ইরাপুর রুমে চলে গেছে। কি হয়েছে? তুই সব কিছু এমনভাবে ভাঙচুর করছিস কেন? কিছু হয়নি, যা আমার রুম থেকে। কি হয়েছে বলবি তো? এমন করছিস কেন? আকাশ কিছু বলেছে? কেউ কিচ্ছু বলেনি, তোমরা যাও আমার রুম থেকে। বলবি তো কি হয়েছে? এমনভাবে সব কিছু ভাঙচুর করছিস কেন? বলছি না আমার কিচ্ছু হয়নি, যাও তোমরা এখান থেকে, তাড়াতাড়ি যাও। আমি চুপ করে শুয়ে আছি। তখন দেখলাম আম্মু আমার রুমে এলো। তুই এরাকে কি বলেছিস? এমনভাবে রেগে আছে কেন? সে বলল, আমি আবার কি বলবো? আমি কিছু বলিনি তো। ইরা আপু আসার পর থেকে দেখেছো ওর সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া হয়েছে? তুই জাগিয়ে ওর মাথা ঠান্ডা কর, না হলে রুমে সব কিছু ভেঙে ফেলবে। পাগল নাকি? আমি কিভাবে ওর মাথা ঠান্ডা করব? আর বরফ পানি নিয়ে গিয়ে ওর মাথায় ঢেলে দিলেই তো পারো। তাহলেই তো মাথা না, পুরো শরীরই ঠান্ডা হয়ে যাবে। ফাইজলামি না করে এখন গিয়ে ওর মাথাটা ঠান্ডা কর। আজব তো তুমিও। আমি কিভাবে ওর রাগ ভাঙাবো? দেখা গেল রুমের ভিতর জিনিসপত্র ভাঙচুর করার বদলে আমাকেই ভাঙতে শুরু করেছে। আমি পারবো না যেতে। আর ওকে ওর মতো ছেড়ে দাও, একটু পরে ওই চুপ হয়ে যাবে।
আমার কিছু না বলে একটু তাকিয়ে থেকে চলে গেল। আমি আমার মতোই শুয়ে থাকলাম। একটু পরে খেতে এলাম। তখন আব্বু বলল, ইরাপুর দিকে তাকিয়ে বললাম, আমি আপুকে আবার কি বলবো? আর আমার কিছু বলাতে তো এমন রেগে যাবার কথা না। দেখো হয়তো অন্য কিছু। আর রাগ উঠাতে না চাইলে চুপ করে থাকো। যদি এই বিষয়ে আর একটা কথা বলেছো তাহলে কিন্তু আমি কি করবো আমি নিজেও জানি না। আগের মতো হলে ঠিক মজা করতাম, কিন্তু এখন কিছুই বলবো না। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম, কারণ আগামীকাল শুক্রবার ছুটির দিন। পরদিন সকালে ঘুম ভাঙলো। দরজা লাগিয়ে ঘুমিয়েছিলাম, তাই কেউ আসতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 9টা বাজে। তাই উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে এলাম। খাবার টেবিলে আছে, তাই খেতে এলাম। ইরাপুর দিকে আর চোখে তাকিয়ে দেখি রাগে গজগজ করছে। আমি সেদিকে খেয়াল না করে খাওয়া শেষ করে উঠে আড্ডা দেওয়ার জন্য বের হতে যাব। তখন আম্মু বলল, এখন আবার কোথায় যাচ্ছিস? বাইরে আড্ডা দিতে যাব। আম্মু আর কিছু বলল না। তারপর আড্ডা দিতে চলে এলাম বন্ধুদের সাথে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েও গেছি। হঠাৎ গরম নিঃশ্বাস মুখের উপর পড়তেই ঘুমটা ভাঙলো। চোখ খুলে দেখি ইরা আপু। আমি কিছু বলতে যাব তার আগেই আমার মুখটা চেপে ধরে নিল। একদম লেপ্টে ধরে আছে। একটু ছোঁয়ার চেষ্টা করলাম, একটু ছোটারও চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। তার চেষ্টা করলাম না। দেখি ইরা আপুর হাতে ব্যান্ডেজ করা আছে। হাত দিয়ে সরিয়ে নিয়ে বললাম, এমনভাবে ধরে আছো কেন? তুই আমাকে এমনভাবে ইগনোর করছিস কেন? তোর ইগনোর আমি সহ্য করতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে আমার। তুমি যেমনটা চেয়েছিলে তেমনটাই হয়েছে। আর এগুলোতে কষ্ট হয় নাকি? তোমার রাফিদ আছে না, তুমি ওর কাছে যাও। আমার কাছে কি? আমাকে ছাড়ো এখন, না হলে আমি চিৎকার দিয়ে সবাইকে ডাকবো। তুই যদি চিৎকার দিয়ে ডাকতে পারিস তাহলে ডাক, কোনো সমস্যা নেই। তুমি এখন সরো। আমি তোকে ভালোবাসি। আমি তোমাকে এখন আর ভালোবাসি না। এখন আমার জীবনে অন্য কেউ আছে। আর সরো এখন। তুই মিথ্যে বলছিস কিসের জন্য? এই কয়েকদিনের মধ্যে তুই গার্লফ্রেন্ড পেলি কোথায়? তোমাকে ভালোবাসি বলে ওকে ঝুলিয়ে রেখেছিলাম। যখন তুমি বললে আমাকে নাকি তোমার সহ্যই হয় না, আমাকে বিরক্ত লাগে, আমি না থাকলেই নাকি তুমি ভালো থাকো, তারপর ইগনোর তো ছিলই। তাই আমি ওই মেয়ের সাথে রিলেশনে গেছি। তুই মিথ্যে বলছিস কিসের জন্য? এই কয়েকদিনের মধ্যে তুই গার্লফ্রেন্ড পেলি কোথায়? তুই মিথ্যে বলছিস। তুই শুধুই আমার, অন্য কারোর তোকে আমি হতে দেব না। যে তোর দিকে চোখ তুলে তাকাবে তার চোখ আমি উঠিয়ে ফেলবো। এই ফিল্মি ডায়লগ দেওয়া বন্ধ করে এখন ছাড়ো। আমার গার্লফ্রেন্ড যদি এইসব জানতে পারে তাহলে অনেক কষ্ট পাবে, আর আমি ওকে কষ্ট দিতে চাই না। তোর গার্লফ্রেন্ডের নাম বল। পাগলের পেট খারাপ নাকি যে তোমাকে আমার গার্লফ্রেন্ডের নাম বলতে যাব? তোমাকে আমার গার্লফ্রেন্ডের নাম বলি, আর তুমি গিয়ে ওকে উল্টাপাল্টা বুঝিয়ে তাড়িয়ে দাও। আর তুমি কি ছাড়বা? আম্মু, আম্মু। চোখ বড় বড় করে ইরাপুর দিকে তাকিয়ে আছে। একটু পরে ছেড়ে দিতেই বললাম, তুমি আমাকে রেপ করলে? ছাড়ো বলছি, ছাড়ো। তুমি যদি না ছাড়ো এবার জোরে চিৎকার করব। আরেকবার ছাগলের মতো চিৎকার করেই দেখ। আমি মুখে হাত দিয়ে বললাম, এবার ওঠো, আমি বাইরে যাব। আমাকে বিকেলে দেখা করতে বলেছে। তুই আজকে কোথাও যেতে পারবি না। প্রয়োজনে তোকে বাসায় বন্দি করে রাখবো। আমাকে না হয় বন্দি করে রাখবা, কিন্তু আমার মনকে তো আর রাখতে পারবা না। আমার মন তো ঠিকই ওর কাছেই চলে যাবে। দেখি তোর রিলেশন কতদিন টিকিয়ে রাখতে পারিস। আর তুই শুধু আমার, বুঝেছিস? দরজায় কেউ টোকা দিচ্ছে, ওঠো এখন। আর তুমি তোমার রুমে যাও। আমি উঠবো না। আমার তো ভালোই লাগছে শুয়ে থাকতে। আমি তো উঠবো না, এমনভাবে শুয়েই থাকবো। যে যা পারবে বল, তাতে আমার কিছু যায় আসে না। পাগল হয়েছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। তুই আমাকে পাগল বানিয়েছিস, এখন তুই আমাকে ঠিক করবি। আমি ডাক্তার না যে আমার মেন্টালকে ঠিক করতে যাব। পাবনায় চলে যাও, ওখানে তুমি ঠিক হবে। পৃথিবীর কোনো ডাক্তারই আমাকে ঠিক করতে পারবে না, শুধু তুই আমাকে ঠিক করতে পারবি। তুমি কি উঠবে? দরজায় কেউ টোকা দিচ্ছে, তাবাসুম মনে হচ্ছে ডাকছে। ডাক্তার দে। কখন ওকে মারলাম? কি মারলাম? এমনভাবে মারবো যেই দাঁত না, এই দিকের দাঁতগুলো সব ওইদিকে আর ওই দিকের দাঁতগুলো সব এইদিকে চলে আসবে। দেখো ভালো হচ্ছে না কিন্তু। সব বুঝলাম, কিন্তু তুই মুখে হাত দিয়ে রেখেছিস কেন? তোমার বিশ্বাস নেই? আবার আমার শুধু কিস দিবা, আর আমি তা হতে দিতে পারি না। এটার অধিকার আছে শুধু আমার গার্লফ্রেন্ডের, মানে আমার হবু বউয়ের। আর একবার যদি গার্লফ্রেন্ড করেছিস তাহলে তোর কি যে করবো আমি কিন্তু নিজেও বলতে পারছি না। আর তুই মুখ থেকে হাত সরাবি না কামড় দেবো মুখের মধ্যে? এই না না না, ওখানে শুধু আমার গার্লফ্রেন্ডের অধিকার। আর আর তুমি এখন ছাড়বে? জোর করে ছাড়াতে লাগলাম,
কিন্তু কর্তিটা আরো শক্ত করে জড়িয়ে ধরলো। দেখো ভালো হচ্ছে না কিন্তু, আমার সাথে এগুলো না করে তোমার রাফিদের কাছে যাও। আমার কথা শুনে আমার হাতটা কামড়ে ধরলো। তুমি কি কুকুর হয়ে গেলে নাকি? হ্যাঁ শোন না, আমার মাথার ভিতরে না উল্টোপাল্টা চিন্তা ভাবনা ঘুরঘুর করছে, একটু আদর করে দিবি? তুমি কি সরবা? ছাড়ো বলছি, ছাড়ো। এবার সমস্ত চৌকি দিয়ে ওকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে গেলাম। এরা আপু আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। ওর দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে এলাম। এসে মুখে পানি দিয়ে বের হয়ে এসে দেখি ইরা আপু রুমে নেই। আমি চেঞ্জ করে চাবি ঘোরাতে ঘোরাতে নিচে এলাম। আসতেই কোথায় যাবি তুই? কিছু না বলে একটা মুচকি হাসি দিয়ে চলে আসতে লাগলাম। তখন আবারও ইরা আপু বলল, আমিও তোর সাথে যাব। পাগলের পেট খারাপ তো, তাই না? আমি বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছি। আর একটা কথা না বলে বাইরে চলে এলাম। তারপর বাইক নিয়ে বন্ধুদের ওখানে এলাম। এসে আড্ডা দিয়ে রাতে বাসায় এলাম। তারপর রুমে এসে বসে আছি। তখন ইরা আপু এলো। কি হলো, তুমি আমার রুমে কেন? কেন, আসতে কি তোর পারমিশন নিতে হবে নাকি? আর তুই কে রে যে রুমে আসতে তোর পারমিশন লাগবে? আজারে পেশাল না পেরে কি জন্য এসেছো সেটা বলো, আর পড়তে দাও আমাকে। আমি এখন পড়বো। জনাব, আপনার মুখে একই কথা শুনছি আমি। আমি কি ঠিক শুনছি, না আপনি গুল খেয়ে ভুল বলছেন? দেখ, এমনভাবে আর বলিস না, তাহলে সত্যি বলছি আমি কখন হার্ট অ্যাটাক করব। ফাজলামি না করে তুমি তোমার রুমে যাও তো। শুধু শুধু জ্বালাতে এসেছে। আর সামনে আমার পরীক্ষা আছে, পড়তে দাও। পরীক্ষার আগের রাতে পড়তে বসে পরীক্ষা দিতে যাও স্টুডেন্ট, আর কিনা সে পড়তে বসবে। আর পরীক্ষা কবে শুনি? চুপ করে আছি আর মনে মনে বলছি, জানি না কবে পরীক্ষা হবে, সেটা তোমার না জানলেও চলবে। এখন তুমি তোমার রুমে যাও। আহা, আজকে সেই লেগেছে, মানে সেই লেগেছে। যেমনভাবে কিস দিয়েছে আমার গার্লফ্রেন্ড। আমার কথা শুনে ইরাপুর রেগে তাকালো। তারপর কিছু না বলে আমার কাছে এসে আমার মাথা ধরে সারা মুখে কিস দিতে শুরু করলো। এই তুমি এটা কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। আম্মু বাঁচাও, তোমার ছেলেকে ডানিটা খেয়ে নিল গো। ও আম্মু গো, বাঁচাও গো। আবার দুজনে কি শুরু করেছে আল্লাহ জানে। কি ভাবছেন ভাবি? দুজনকে আলাদা করে দিলে কেউ মনে হচ্ছে না ভালো থাকবে। চুপ শালা, আর একটা বার কথা বললে না আমি তো ঠোঁট ছিঁড়েই ফেলবো। তুমি এমন করছো কেন? আমাকে ছেড়ে দাও। এমনভাবে আমার উপর নির্যাতন করছো কেন? দেখো, এগুলো তো শুধু আমার গার্লফ্রেন্ডের অধিকার আছে, আর কারোই নেই। আর বউ হলে আমার গার্লফ্রেন্ডই আমার বউ হবে, আর কেউ হবে না। বউ হলে আমি শুধু তোরই হব, আর আমি বাদে যে তোর বউ হবে তার কি যে করবো। তুমি শুধু এমন করে আমার দেহটাই পাবা, আমার মন পাবা না। এখন সরো তো। এরাপো আমাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার উপর উঠে বসেছে। এই তুমি কি করছো? ছাড়ো আমাকে। ও আম্মু, আম্মু গো, বাঁচাও। ওই দিলাম টিভির ভলিউম বাড়িয়ে, যা পারছে করুক। ওদের ভিতরে না যায়, সব সময় এগুলো করতেই থাকে, ভালো লাগে না আর। তুমি এমন করছো কেন? ছাড়ো বলছি, ছাড়ো। ইরাপোকে বিছানায় ফেলে দিয়ে উঠেই বাইরে দৌড়, এক দৌড়ে নিচে। নিচে আসতেই আম্মু বলল, ওই না বললি গতকাল ঝগড়া করিস না, আর তোরা এখন আবার দেখি ঠিক ঝগড়াই করছিস। কে ওই ডানির সাথে ঝগড়া করতে চায়? হ্যাঁ, ওই ডানি তো আমার পিছনে পড়ে থাকে, সব সময় অত্যাচার আর নির্যাতন করে। এই তুই আমাকে কি বললি? আমি ডাইনি তাই না? দাঁড়া, তোর আজকে আমি ঘাড় মটকাবো। একদম ভালো হবে না কিন্তু। এরা আপু আসতেই বড় আম্মুর পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। বড় আম্মু ঝাড়ি দিয়ে বলল, এই তোরা কি এখনো ছোট আছিস নাকি? ছোটদের মতো মারামারি শুরু করছিস? আর তুই এত বড় হয়ে গেছিস, এখন তুই একটা শিক্ষিকা, তারপরেও তোর এগুলো যাচ্ছে না? আমরা দৈহিক দিক থেকে বড় হলেও আমরা মনের দিক থেকে একদম কচি বাচ্চা। নিজেকে বাচ্চা দাবি করে। এতদিন বিয়ে দিলে 10-12টা বাচ্চার মা হয়ে যেত, আর নিজেকে বাচ্চা দাবি করে। আর বড় আম্মু এটাকে বিয়ে দিয়ে পাঠিয়ে দিতে পারো না? আর কতদিন এটাকে পালবা শুনি? ওর বিয়ের বিষয়েই কথা বলছিলাম, ছেলেও ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক মানে? আর ছেলে ঠিক মানে? এত কিছু করবো আমাকে বলবা না? না, প্রয়োজন মনে করিনি। এটা কিন্তু ঠিক হয়নি। দাঁড়াও না, আগে ছেলের নাম ঠিকানা দাও, তারপরে ওর পিন্ডি চটকাবো। কেমন আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসে? তুই যে বাসায় থাকিস আবার সেই বাসার ঠিকানা নিবি? বাহ, ভালোই তো। আর এই যে ছেলে আমার পিছনে চোরের মতো দাঁড়িয়ে আছে। কি? আমি বাদরের মেলায় গলা দেবো?
কি নাটক দেখো, এতক্ষণ আমার সাথে কি করছিল আর এখন এইখানে নাটক শুরু করেছে। আমি বলছি আসলে তোমার মেয়ের বয়ফ্রেন্ড আছে আর তোমরা না জানিয়ে এমন ডিসিশন নিয়ে নিলা। এই কুত্তা, আমার বয়ফ্রেন্ড আছে মানে? আমার বয়ফ্রেন্ড পেলি কোথায়? আর আমার বয়ফ্রেন্ড হলি তো তুই। পাগলের মাথা খারাপ যে তোমাকে আমার গার্লফ্রেন্ড করবো, তাই না? আর তোমার বয়ফ্রেন্ড নেই মানে ওই রাফিটা আছে না, তাহলে ওটাকে শুনি। কুত্তা, ওটা আমার ফ্রেন্ড। কেন মিথ্যা বলছো? আর এই বিয়ে ক্যান্সেল করো আর তোমার মেয়ের ওই ছেলের সাথে বিয়ে ঠিক করো। কুত্তা রে, তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে তোর যে আমি কি করবো। আম্মু তুমি সরো তো, ওর একদিন কি আমার একদিন। এখন তোদের মতামত বল, সত্যি কি তোর বয়ফ্রেন্ড আছে? এই বিয়ে কি ক্যান্সেল করব? আরে না, তোমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছো আর এটাকে আমি দেখছি। এখন সরো সরো সরো। ইরাপু আবার আমাকে ধরতে এলে আমি আবারও দৌড় দিলাম ওপরে। ইরাপু আমার পেছনে পেছনে আসলো। আমি একবারে ছাদে চলে এলাম। ছাদে এসে এক কোণায় এসে দাঁড়ালাম। মনে মনে তো আমি অনেক খুশি। রেলিং ধরে ছাদের দরজার দিকে তাকিয়ে দেখে ইরাপু দৌড়ে আসে। আপু এসে আমার বুকের উপর ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে হাঁপাতে লাগলো। এরা কবে যে বড় হবে বুঝতে পারছি না। 15-20 বছর আগে যেমন ছিল এখনও সেই একই রকম আছে। আচ্ছা, বিয়ের দিন তারিখ ঠিক করো তাহলে। বিয়েটা জলদি দিয়ে দিই, তারপর আকাশ ওর মতো পড়ালেখা চালিয়ে যাবে আর এরা ওর মতো কলেজ করবে। তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরলে কেন? ছাড়ো আমাকে। আমি আমার হবু বরকে জড়িয়ে ধরেছি, এতে তোর কি রে? তাই নাকি? তোমার না রাফিদ আছে, ওর কাছে দাও। আমার কথা শুনে ইরাপু আমার বুকে কেলঘুষি মারতে লাগলো। আরে মারো কেন? ওর জন্য অপেক্ষা আর ইগনোর করতে না? যাও ওর কাছে যাও আর আমাকে ছাড়ো। ছাড়বো না। আর তোকে রাগাতে ভালো লাগতো দেখেই তো ওইরকম করতাম। তুই বুঝিস না তোকে কেন কোনো মেয়ের সাথে কথা বলতে দিতাম না? কেন তোর গার্লফ্রেন্ড নেই? তুমি এখন আমাকে মিথ্যে বলছো, তারপর আর কি কি বলছো শুনি। আমাকে ছাড়ো। আমি তো সত্যি বলছি। তুই তো আমার সামনে পড়ালেখাই করিসনি, একদম পড়ালেখাই করলাম। তাহলে তুই তো আমার লেভেলের নেই, তাই না? আবার মিথ্যা বলছো। তুমি এখন কথা ঘোরাচ্ছ আর তুমি আমাকে ছাড়ো। সত্যি বলছি, তোকে ওভাবে বলিনি তো। এমন কিছু ভাবেও বলেছি। আচ্ছা সরি, আর কখনো বলবো না। এই যে কান ধরছি, সরি। তোমার কোনো ক্ষমা নেই, তুমি আমাকে ছাড়ো। আর যে তোমার যোগ্য তার কাছে যাও। আর কি যেন বলতে, আমার জন্য তুমি বিরক্ত ফিল হও। সরি তো, বললাম তো তোকে রাগানোর জন্য এমন বলেছিলাম, কিন্তু আমি বেশি বেশি করে ফেলেছিলাম। আর ট্রেনিংয়ে গিয়ে যে ইগনোরটা করেছো ওটার কি হবে শুনি? তোমার কোনো ক্ষমা নাই। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, আমাকে অনেক আঘাত করেছো। আসলে অনেক ব্যস্ত ছিলাম তাই রিসিভ করতে পারিনি। জোর করে ছাড়িয়ে নিয়ে বললাম, আর কত মিথ্যা বলবা শুনি। বাসার সবার সাথে কথা বলার সময় ছিল, কিন্তু আমার সাথে তোমার কথা বলার সময় হয়নি। আর কত মিথ্যা বলবা শুনি। তুমি যেই জন্য আমাকে ইগনোর করেছো, যার জন্য ইগনোর করেছো সেগুলো নিয়েই থাকো। আমার কাছে আসার কোনো প্রয়োজন নেই। আমি আসতে যাব তখন ইরাপু পেছন থেকে জড়িয়ে ধরলো। আমাকে জড়িয়ে ধরবে না, আমাকে ছাড়ো। ইরাপুর হাত ছাড়িয়ে নিতে গিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। আর আমি মজা করছি না, সত্যি আমার গার্লফ্রেন্ড আছে। তুই মিথ্যে বলছিস, তোর কোনো গার্লফ্রেন্ড নেই। বলেছি না আমার গার্লফ্রেন্ড আছে। এখন তুমি আমাকে ছাড়ো। সত্যি করে বল, নাহলে কিন্তু আমি ছাদ থেকে লাফ দেবো। কথাটা বলে ইরাপু ছেড়ে দিল। পেছনে ঘুরে দেখি চাঁদের রেলিং ধরে উঠতে যাচ্ছে। আমি হাত ধরে টেনে বকির সাথে শক্ত করে চেপে ধরলাম। আবারও ঢুকরে কেঁদে উঠল। দাঁড়াও, তোমার কান্না কীভাবে বন্ধ করতে হবে জানি। থুতনি ধরে মাথাটা তুলে ছোটের সাথে ঠোঁটটা মিলিয়ে কিস করতে লাগলাম। একটু পরে ইরাপু রেসপন্স করলো। কিছুক্ষণ পরে ছেড়ে দিতেই আবার লজ্জা পেয়ে বকে মুখ লোকালো। বাহ, অনেক লজ্জা পাও দেখছি। তোর কিছু বলবো না, অনেক লজ্জা করে। বউ, ও বউ, এত লজ্জা পাও কি জন্য? ইস, এমনভাবে ডাকো কেন? আমার অনেক লজ্জা করে। তাই নাকি? আচ্ছা দাঁড়াও। আবারও এরাপর থতি ধরে মুখটা উঁচু করে ঠোঁটের উপর কিস দিলাম। মুখটা টেনে নিতে যাব, তখন এরাপো লিপ কিস করতে শুরু করলো। একটু পরে ছেড়ে দিল। তারপর এরাপো যখন ঠোঁট সরাতে যাবে তখন আমি এবার কিস করতে লাগলাম। দুজনে ছেড়ে দিয়ে হাঁপাতে শুরু করলাম। এমনভাবে কেউ কিস করে? দম বন্ধ হয়ে যাওয়ার জোগাড়। চলো আবারও কিস করি। এই না, আর না। তখন দেখা গেছে কিস করতে করতে বিষয়টা একদম বিয়ের আগে বাসর পর্যন্ত চলে যাবে। তাই? তাহলে চলো বাসরটা সেরে নিই। ইরাপু ছেড়ে দিয়ে দিল দৌড়। আমি ওর পেছনে পেছনে দৌড়াতে লাগলাম। তারপর নিচে চলে এলাম।
ইরাপু ওর রুমে ঢুকে গেল। আমি যেতে যাব তখন ইরাপু দরজাটা লাগিয়ে দিল। পাগলিটা। আমি আর কিছু না বলে নিজের রুমে এসে শুয়ে পড়লাম। বাপরে বাপ, কি একটা কাণ্ড হয়ে গেল। এগুলো ভাবছি তখন তাবাসসুম আমার রুমে এলো। এসে বলল, এই তো বিকেলে বাসা থেকে বের হয়েছি, 1.5 ঘন্টা আগে বাসায় এলাম। তারপর আপুর সাথে ঝগড়া হলো, আর এখন শুয়ে আছি। তোর কি অবস্থা বল? ও কোথাও যাবে না। আর তুই পড়াবার দিয়ে শুয়ে আছিস কেন রে? উঠে পড়তে বসবি নাকি কোনো ব্যবস্থা নিতে হবে? আমি কিছু না বলে চুপ করে গিয়ে চেয়ারে বসলাম। তারপর বই খুলে পড়ার ভান করছি। তাবাসসুমকে দেখলাম চলে গেল। ইরাপু আমার কাছে এসে কান ধরে বলল, ঘুরতে বেরোবো তাই না? কখন বললাম যে ঘুরতে যাব? তাবাসসুম বলছিল আর তুমি চলে এসে বললে আমি যাব না। আর কান ছাড়ো তো, লাগছে। আচ্ছা পড়। আর ওর সাথে তোকে যদি আমি বেশি লটর পটর করতে দেখি না, তোর কিছু করবো আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, আর তুমিও যাও, আমাকে একটু পড়তে দাও। ইরাপু কিছু না বলে চলে গেল। আমি পড়তে শুরু করলাম। একটু পরে খাবারের জন্য ডাক দিতেই নিচে এলাম। তারপর সবাই মিলে একসাথে খাবার খেয়ে রুমে চলে আসি। দরজা বন্ধ করতে যাব তখন ইরাপু আমার রুমে এলো। তুমি আবার এখন কি জন্য? তোর সাথে ঘুমা কোথায় এলাম? হই পাগল হয়ে গেল নাকি? তবে আমার কোনো আপত্তি নেই, শুতে পারো। তারপর ইরাপুকে গিয়ে কোলে তুলে নিলাম। নামা আমাকে, তুই দেখি সত্যি সিরিয়াস হয়ে গেছিস। নামাবো না, এমনভাবে ধরে রাখবো, আর যদি লাফালাফি করো তাহলে তোমাকে ধপাস করে নিচে ফেলে দেব। কি জন্য এসেছো শুনি? রোম্যান্স করার জন্য এসেছি। আমারও কোনো আপত্তি নেই, চলো তাহলে রোম্যান্সটা করি। তোর কর্তা, আমার লজ্জা করে। একটা নাইট কিস দে, তাহলে হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। আচ্ছা কোথায় কিস নিবা? ছোটে, গালে, ঘাড়ে, বুকে না নাভিতে? এমনভাবে বলিস কেন? লজ্জা করে না বুঝি? ইচ্ছে তো করছে সব জায়গাতেই কিস নিতে, কিন্তু এখন না, ফার্স্ট নাইট দেবো। এখন ওগুলো তো লাগবে না। একটা কপালে, একটা গালে, আর একটা ঠোঁটে ডিপলি কিস করলেই হবে। ওকে ঠিক আছে, কোনো সমস্যা নেই। ইরাপুকে নামিয়ে দিয়ে কপালে একটা কিস দিলাম। তারপর 2 চোখে, 2 গালে আর ঠোঁটে একটা চুমু দিলাম। এবার হয়েছে? এবার হয়েছে না, আমি আমার মতো কিস করে দেব। ইরাপু কিছু না বলে ঠোঁটের উপর একটা কিস দিয়ে বলল, গুড নাইট জান। ওকে জানো, গুড নাইট। ইরাপু চলে গেল। তারপর আমি দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। তারপর কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ইরাপু ডাকে ঘুম ভাঙলো। কিছু না বলে ইশারা করে আমার কাছে ডাকলাম। আমার ইশারা পেয়ে ইরাপু একটু কাছে আসতেই হাত ধরে হ্যাসকা টান দিয়ে বিছানায় ফেলে দিলাম। এসে একবারে আমার বুকের ওপর পড়ল। সকাল সকাল কি শুরু করেছিস? এখন ছেড়ে উঠে ফ্রেশ হয়ে নে। আসো একটু তোমাকে আদর করে দেই। না থাক, আদর দেওয়া লাগবে না। এখন উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে হয়। আসো ঠোঁটে একটা কিস দেই। ছি, পাশে মুখে কিস? ছাড়, তোর কিস দেওয়া লাগবে না। ছাড়বো না, কিস দিব তারপর ছাড়বো। যেই ভাবা সেই কাজ। মাথা ধরে গালে, কপালে ঠোঁট দিয়ে ছেড়ে বললাম, যাও এবার। ছি ছি, বাথু, পাশে মুখে তুই আমাকে কিস দিলি? দিলাম তো। তারপর উঠে ওয়াশরুমে চলে এলাম। তারপর কিছুক্ষণ পর বের হয়ে নাস্তা করার জন্য নিচে এলাম। কিরে তাবাসসুম, রাতে কি ঘুম আসি নাকি? চোখ কেমন যেন লাল হয়ে আছে। ও আচ্ছা, পড়াশোনা করছিলি না বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিলি? ও আচ্ছা, খোঁজে দেওয়া লাগবে নাকি? যাবে তো, তুমি অটো অথবা রিক্সা করে চলে যাও, আর না হলে স্কুল চালাতে শিখে নাও। আমাদের যাওয়া আসা করবা। তাবাসসুম শুধু মাথা নাড়িয়ে চুপ করে খেতে থাকলো। তারপর খাওয়া শেষ করে রুমে এসে বসে থাকতাম। বসে আছি তখন ইরাপু রেডি হয়ে আমার রুমে এলো। আমি ওর দিকে হা করে তাকিয়ে আছি। নীল শাড়ি পরে আছে আর ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। এমনভাবে দেখিস কেন? লজ্জা করে তো। অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু তুমি কি এমনভাবে যাবে? এমনভাবে যাব। নিচ থেকে ওপর পর্যন্ত দেখে কাছে এগিয়ে গেলাম। তারপর ইরাপুর সামনে হাঁটু কেড়ে বসে শাড়ি সরিয়ে নাভিতে একটা চুমু দিলাম। চুমু দিতেই ইরাপু কেঁপে উঠল। তারপর কোমরে দিলাম আলতো করে চিমটি। এই কি করছিস? কিছু না বলে ওঠে মাথার পিছনে হাত দিয়ে ঠোঁট এক করে দিলাম। তারপর কিস করতে লাগলাম। একটু পরে ছেড়ে দিতেই রেগে আমার বুকে কিলঘুষি মারতে লাগলো। আমি এত সুন্দর করে রেডি হলাম আর তুই সব কিছু নষ্ট করে দিলি। কিছু না বলে কোলে তুলে নিয়ে বললাম, কোনো কিছুই নষ্ট করিনি, এখন চলো তোমার রুমে। আসলে তোমাকে এমন রূপে দেখে নিজেকে আর সামলাতে পারিনি। তুই সব কি করছিস? নামা তুই আমাকে।
তোমাকে এমনভাবে যেতে দিব ভেবেছ? তুমি এমনভাবে যাও আর তোমাকে সবাই শকুনি চোখে গিলে খাক। আমার বউয়ের সৌন্দর্য আমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, বুঝেছ? তুমি বোরকা পরবে, তারপর যেতে পারবা, তার আগে না। তারপর ইরাপুকে ওনার রুমে এসে নামিয়ে দিলাম। আচ্ছা, এবার বোরকা পরে রেডি হয়ে তারপর এসো। তারপর আবারও কপালে চুমু দিয়ে আমার রুমে চলে এলাম। এসে ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে নিলাম। একটু পরে ইরাপু আসতেই বললাম, এবার ঠিক আছে, চলো এবার যাওয়া যাক। ওকে জনাব, এবার চলেন। তারপর দুজনে কলেজে চলে এলাম। কলেজে আসতেই দুই হারেমি এলো, এসেই বলল, সাথে সাথে মেহেদির গালে একটা পড়ে গেল। মনে তো হচ্ছে মেহেদির এই মারির দাঁত ওই মাহিতে হয়ে গেছে। বেয়াদবগুলো, কবে থেকে তোরা এমন বেয়াদব হয়েছিস? দাঁড়া, তোর আব্বুকে আজকেই বলছি। আমি মেহেদির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগলাম। এরাপও চলে গেল। এরাপও যেতেই মেহেদি মারতে শুরু করলো। আব্বে, মারিস কেন? এখানে আমার দোষ কোথায়? তুই তো কিছু না বলে আইটেম বলে সম্বোধন করলি। তো তোর সাথে আসবে নাকি? আমি কি জানতাম নাকি তুই লুচু বেটা এমনি বলবি? আর বিয়ের দাওয়াত খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আরে বাসার সবাই মিলে বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক করে আমাকে না জানিয়েই। এখন না, বিকেলে নিস। এখন চল আড্ডা দিই। তারপর আর কি, আড্ডা দিয়ে ক্লাসে চলে আসলাম। দুপুরে টিফিনের সময় দেখলাম ইরাপু এক সিনিয়র ভাইকে ইচ্ছে মতো থাপ্পড় দিচ্ছে। না জানি আবারও কি করেছে ওই বড় ভাই। এই, তুই কে রে? তুই আমাকে থাপ্পড় দিস? না জেনেই আমার সাথে ফ্ল্যাটিং করতে এসছো? আমি তোমাদের ম্যাম। ওয়েট করো, তোমাদের সব কয়টাকে কলেজ থেকে টিসি দিয়ে বের করার ব্যবস্থা করছি। ম্যাম ভুল হয়ে গেছে, এই কাজ ভুলেও করিয়েন না। তুমি আমাকে থ্রেট দিচ্ছ? ম্যাম বলি একটা, বুঝেন কেন আলাদা? ম্যাম ভুল হয়েছে, আর কারোর সাথে এমন করব না। ফ্ল্যাটিং করবে ঠিক আছে, কিন্তু দেখে শুনে করবো। যদি আবারও ভুল হয়েছে তাহলে তোমাদের এক একটাকে ছাড়বো না। এই র্যাগিংয়ের কথাগুলো ভুলে গেছো নাকি? তখন সিনিয়র উপু হয়ে র্যাগিং দিয়েছি, আর এখন তোমাদের ম্যাম হয়ে র্যাগিং দেব। আজ তো ছেড়ে দিচ্ছি, কিন্তু অস্ত্র জমা করেছি, এখনো অস্ত্র চালাতে ভুলিনি। সরি ম্যাম, আর এমন হবে না। আচ্ছা ম্যাম, এখনো সিঙ্গেল আছেন? না, তোমরা শুধরাবা না, তোমাদের একটা ব্যবস্থা করতেই হবে। সরি ম্যাম, আর এমন হবে না। আচ্ছা ম্যাম, গেলাম। শয়তান ছেলে পেলে সব। টিফিনের সময় সবাই মিলে বসে আছি। নুসরাত এসে পাশে বসলো। নুসরাত আমার পাশে বসতেই উঠে দাঁড়িয়ে গেছি। আমার এমনভাবে ওঠাতে অবাক হয়ে তাকিয়ে আছে। তুই এমনভাবে উঠলি কি জন্য? আমাকে কি অকালে মেরে ফেলবি নাকি? দেখ, তুই আমার থেকে দূরে দূরেই থাক, না হলে আমার হাত পা একটা ওরা আস্ত থাকবে না। এতটা ভয় পাস? ভয় পায় মানে? আস্ত একটা ডাইনি। সুযোগ পেলে কি যে অবস্থা করে। তবে এটাই অনেক ভালো। আই লাভ হিম। হয়েছে হয়েছে, আমাদের সামনে আর ভালোবাসা প্রকাশ করতে হচ্ছে না। আচ্ছা, এখন পর্যন্ত কিছু করতে পেরেছিস? পারবো না মানে? শুধু ফিজিক্যালটাই বাকি আছে। পুরিস শালা, তুই তো দেখি অনেক ফাস্ট। চালিয়ে যা তুই। তুই বললেও আর না বললেও। তারপর আবারও ক্লাসে চলে আসলাম। তারপর ক্লাস শেষে ইরাপুকে নিয়ে বাসায় এসে ফ্রেশ হয়ে খেতে এলাম। খাচ্ছি, তখন ইরাপু এলো আর তাবাসুমি এলো। একা একা খাচ্ছিস, দেখতে পারিস না? দুজনে এখন একদম ঝগড়া করবি না, এখন চুপচাপ খেয়ে নে। ইরাপু আর কিছু না বলে পাশের চেয়ারটা টেনে খেতে বসলো। বসে বসেই দিল একটা চিমটি। মা গো! ইরা, এবার কিন্তু তুই মাইর খাবি, চুপ করে খেয়ে নে বলছি। এমনভাবে মারবো মারবো না বলে একটা মার দিতে পারো না? তুই বেশি বক বক করলে না তোকেই মার দিব। বড় আম্মু, তোমার মেয়ে আমাকে মারলো। এই করতে তোকে মারলাম কখন? এবার সত্যি সত্যি ইরা তোকে মারবো কিন্তু। ইরাপু আর কিছু বলো না, চুপ করে খেতে লাগলো। আমিও খেতে লাগলাম। তবে এটা নিশ্চিত পরে কপালে দুঃখ আছে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। শুয়ে আছি, তখন ইরাপু আমার রুমের দরজাটা লাগিয়ে এলো। হেই, একদম কিন্তু আমাকে মারবে না। ইরাপু কিছু বোঝে না। ডেভিল মার্কা হাসি দিয়ে আমার কাছে এসে আমার উপরে শুয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি মারতে পারি গো জান, তুমি তোমার কলিজা, আমার সোনা, আমার রূপা। কিন্তু তুমি তোমার রুমে না গিয়ে আমার রুমে আমার উপরে কি? হ্যাঁ, এটাই আমার রুম, যেখানে শুয়ে আছি সেটাই আমার বিছানা, আর এটাই আমার বালিশ। শোন না, তোর বুকে একটা কামড় দিতে ইচ্ছে করছে। আর তুমি দিলে কি আমি ছেড়ে দেব? আমিও দেব। না থাক তাহলে, আর আমাকে একদম জ্বালাতন করবি না, আমি ঘুমানো।
তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি তোমার রুমে গিয়ে ঘুমাও আর আমাকেও ঘুমাতে দাও। বলছি না আমাকে জ্বালা তুমি করবে না, আমার অনেক ঘুম আসছে। কথাটা বলেই ইরা আপু ঘুমিয়ে পড়ল। আমার আর ঘুমানো হলো। ইরা আপুকে জড়িয়ে ধরে আমিও ঘুমানোর চেষ্টা করলাম। এত জ্বালাতন করলে কি চলে? আমিও কখন যে ঘুমিয়ে গেছি বলতেই পারবো না। বেশ অনেকক্ষণ পরে ইরা আপুর নাড়াচড়ার জন্য ঘুমটা ভাঙলো। হালকা একটু চোখ খুলে দেখি আমার মুখের দিকে তাকিয়ে আছে। দানি নিজেও ঠিক মতো ঘুমাবে না আর আমাকেও ঘুমাতে দিচ্ছে না। গেলাম ঘুরে। আমার ঘুরে যাওয়াতে ইরা আপু বিছানায় পড়ে গেল। তুমি না ঘুমাবা, তাহলে জেগে আছো কেন? ঘুমটা ভেঙে গেল। ওকে, এখন তাহলে ঘুমাতে দাও আর তুমি তোমার রুমে যাও। আর আমার মাইন্ডের ভিতরে কিন্তু উল্টাপাল্টা চলছে, যে কোনো সময় অঘটন ঘটতে পারে। সমস্যা কোথায়? উঠু। বিয়ের আগে মা হবার ইচ্ছে নাকি? হুম, তুমি তোমার রুমে যাও তো, আর আমাকে ঘুমাতে দাও প্লিজ। ওকে ঠিক আছে। ইরাপু উঠে চলে গেল। আমি অমনভাবে শুয়ে থাকতে থাকতে আবারও ঘুমিয়ে পড়লাম। বিকেলে ইরাপু ডাকে ঘুম ভাঙলো। আবার কি হলো? বিকেল 5টা বাজে, ওঠেন এবার জনাব। আচ্ছা যাও, আমি উঠছি। ইরাপু রাগীভাবে আমার দিকে তাকিয়ে আছে, তাই উঠে চুপচাপ ওয়াশরুমে চলে এলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি ইরাপু রুমে নেই। যাই বাইরে থেকে ঘুরে আসি, তারপর বাইরে চলে এলাম। সন্ধ্যায় ইরাপুর ফোনটা পেয়ে বাসায় এলাম, তা আবার এক বক্স চকলেট নিয়ে। এসে হাতে দিয়ে বললাম, এই নাও চকলেট। তারপর ওপরে চলে আসলাম। ওইদিকে আসসালামু আলাইকুম আপা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? এই তো ভালো। আচ্ছা, তোমাকে যে জন্য ফোন করেছি, বল। আমি তোমার ছেলেকে আমার মেয়ের বর বানাইতে চাই, তোমার ছেলেকে আমার জামাই বানাতে চাই। আমি চাই আমাদের সম্পর্কটা আরও গাঢ় হোক। যে সম্পর্কে আছে এটাই সবচেয়ে ভালো সম্পর্ক। ভাই বোনের সম্পর্কের কাছে অন্য কোনো সম্পর্ক লাগে নাকি? তা ঠিক আছে, কিন্তু আমি তো তোমার ছেলেকে আমার জামাই বানাতে চাই। সেটা সম্ভব নয়। ওর বিয়ে গতকাল ঠিক করা হয়ে গেছে। আর তুই যদি আগে বলতি তাহলে ভেবে দেখতাম। কি বিয়ে ঠিক মানে? আম্মু তো বলতো তোমার ছেলেকে না জামাই বানাবে, আর তাবাসসুম ওকে ভালোবাসে, তাই তো ওখানে গেছে। সেটা আর সম্ভব না। আর বানাবে বললেই তো আর হয়ে যায় না। হয়তো আম্মু মজা করে বলতো। আপা তুমি কিন্তু এটা ঠিক করলে না, আর তুমি ভালো করেই জানো আম্মু মজা করে বলতো না। এমনভাবে বলছিস মনে হচ্ছে আমি কথা দিয়েছিলাম তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব। আচ্ছা, আমি কি কথা দিয়েছিলাম? তুমি এটা ঠিক করলে না আপা, তুমি কি করে পারলে অন্য জায়গায় বিয়ে ঠিক করতে? আরে ভাই, তুই তো আজব। আমি কি ওয়াদা করেছিলাম যে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিব? বা আম্মুকে আমি ওয়াদা করেছিলাম নাকি? এই যে একটু আগে সুন্দর সম্পর্কের কথা বলছিলে, সেটা আর মনে হয় ভালো সম্পর্ক থাকবে? মানে তুই কি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছিস? আচ্ছা শোন, আমি তো আর নিজের ছেলের সুখ নষ্ট করতে তোর সাথে সম্পর্ক ঠিক করতে পারি না। আমার ছেলের ভালোতেই আমার ভালো। তুই যখন সম্পর্ক নষ্ট করতে চাইছিস তখন তোকে আর কি বলবো বল? তুই আর আব্বু আম্মু ভালোভাবেই জানিস এরা আর ওর সম্পর্কটা কেমন ছিল। দুজনে দুজনকে ছাড়া একদিনও ভালোভাবে থাকতে পারতো না, আর এখনও পারে না। এরা এই একটা মাস ছিল না। আমি আমার ছেলেকে দেখেছি ওর অবস্থা কেমন হয়েছিল। ওদের আলাদা করার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, সমস্যা নেই। তাই বলে সত্যি সত্যি আমাদের সম্পর্ক নষ্ট করে দিবি? আর ছেলের অভাব আছে নাকি তোর মেয়ের জন্য ভালো ছেলে খুঁজে দেব? তার প্রয়োজন নেই। এই বলে মামা ফোনটা কেটে দিল। সবাই বসে আছি, তখন তাবাসসুমের ফোনটা বাজতেই ও চলে গেল। আমরা আমাদের মতো করে বসে আছি। আমরা বলতে আমি, বড় আম্মু, বড় আব্বু আর ইরা আপু। আমাকে দেখলাম কেমন মনটা খারাপ, রান্নাঘরের দিকে যাচ্ছে। জিজ্ঞেস করব মন খারাপ কেন? না, পরে জিজ্ঞেস করব। একটু পরে দেখি তাবাসসুম সব ব্যাগ নিয়ে নিচে নামছে। আমি ওর এমনভাবে আসাতে অবাক হয়ে তাকিয়ে আছি। নিচে আসতে জিজ্ঞেস করলাম, কী রে, তুই এমনভাবে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? বাসায় মানে কিছু কি হয়েছে? কিছু যদি না হয়ে থাকে তাহলে এমনভাবে সব কিছু নিয়ে যাচ্ছিস কেন? যদি বাসায় যাওয়ার হয় তাহলে এমনি যেতি, তাই না? ইরাপুর দিকে তাকিয়ে বললাম, তুমি কি কিছু বলেছ? না তো, আমি আবার কি বলবো? আম্মু, আম্মু এইদিকে আসো। আম্মু আমার এমনভাবে ডাক শুনে রান্নাঘর থেকে বের হয়ে আসতেই বললাম, তাবাসসুম সব কিছু নিয়ে চলে যাচ্ছে। যেতে দে। মানে ঠিক বুঝলাম না কিছুই। তুমি কিছু না বলে বলছো যেতে দে, আর তোমারও মন খারাপ। কি হয়েছে কি বলো তো?
তোর মামা আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দেবে বলেছে, আর তাই হয়তো তাবাসসুমকে ডেকে নিল। ঠিক বুঝলাম না, মামা এমন কথা বলে কেন? তোর আর তাবাসসুমের বিয়ের কথা বলেছিল, আমি বারণ করেছি বলে এমন করলো। তারপর আম্মু সব কিছু বলল, বলতে গিয়ে কেঁদে দিয়েছে। আমি কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছি। এর ভিতরে তাবাসসুমের দিকে তাকিয়ে দেখি ও নেই, চলে গেছে। আচ্ছা তুমি একটু বসো, দেখি ও আবার কোথায় গেল। বাসা থেকে বেরিয়ে দেখি নেই, একটু এগিয়ে গিয়ে দেখি অটোতে উঠে গেল। কি আর বলবো বুঝতে পারছি না। তাবাসসুমকে ফোন দিলাম কিন্তু কেটে দিল, আবারও 2বার দিলাম কিন্তু রিসিভ করলো না। ওখান থেকে বাসায় চলে আসলাম। এসে দেখে এরা আপু আম্মুকে সান্ত্বনা দিচ্ছে। আমি পাশে গিয়ে বললাম, কান্না করিও না, শান্ত হও। আম্মু চোখ মুখ মুছে চলে গেল রান্নাঘরে। চুপ করে বসে থাকলাম। একটু বসে থেকে রুমে এলাম। একটু পরে ইরা আপু আমার রুমে এলো, এসে বলল, তুই তাবাসসুমকে বিয়ে করে নে। কি বললা তুমি? শুনতে পাসনি? জোর করেই তো বললাম, তুই তাবাসসুমকে বিয়ে করে নে। আমি চাই না তোদের সাথে তোর মামার সম্পর্ক নষ্ট হোক। আর ছোট আম্মুর এমন কান্না দেখে অনেক খারাপও লাগছে। উঠে গিয়ে ওর কাঁধের উপর 2 হাত রেখে চোখে চোখ রেখে বললাম, ওটা না বলে মরে যেতে বলো, ওইটাই ভালো হবে। ওইটা না করে মারা যায় কি বলো? আমার কথা শুনে হীরা আপু আমার মুখে হাত দিল। চোখে পানি ছলছল করছে। কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। খেতে খেতে বলল, এমন কথা আর কখনো বলবি না। তুই মারা গেলে আমার কি হবে? আমি হচ্ছে তোকে ছেড়ে মারা যাবো। যদি থাকতে নাহি পারবা তাহলে বলো কেন অন্য কাউকে বিয়ে করতে? আর পাগল নাকি যে তোমাকে ছেড়ে আমি অন্য কোথাও বিয়ে করব? তুমি যদি আমার না হও তাহলে কাকের মতো করেই বাকি জীবন কাটিয়ে দেব। কাক যেমন সঙ্গী হারানোর পরে আর জোড়া বাঁধে না, তেমন তোকে ছাড়া আমি ওই নীলতিমির মতো মারা যাব। তুই আমার সব অপূর্ণতার মধ্যে এক পূর্ণতা যে। তাহলে বলছো কেন যেতে? বললেই চলে যাবে নাকি? এর মন বোঝা বড় কঠিন। নিজে যেতে বলছে আর পরে আবার বলছে বললেই চলে যাবি নাকি? আহা, আমি কি যেতে চেয়েছি নাকি? আচ্ছা আর কান্না করতে হবে না। কেঁদে যাচ্ছে তো ঢুকরে কেঁদেই যাচ্ছে। না, এর কান্না এমনভাবে থামানো যাবে না। সুন্দর করে মাথা তুলে ঠোঁটের সাথে ঠোঁটে মিলিয়ে দিলাম। এবার চুপ হয়ে গেছে। ঠোঁটে আলতো কামড় দিয়ে ছেড়ে বললাম, ছেড়ে যাচ্ছে কে শুনি? কিছু না বলে আবারও জড়িয়ে ধরলো। এমনভাবে জড়িয়ে ধরে রাখবা নাকি? এমনভাবে জড়িয়ে ধরে থাকবো? আচ্ছা থাকো, কোনো সমস্যা নেই। দেখি কতক্ষণ জড়িয়ে ধরে থাকতে পারো। আহা, ছাড়ছো কেন? জড়িয়ে ধরে রাখো। আমার যখন ইচ্ছে তখন জড়িয়ে ধরবো, আর যখন ইচ্ছে তখন ছেড়ে দেবো। তোর কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। এরা আপু চলে গেল। বুঝলাম না কেন গেল। এই মেয়ে কখন কী যে করে বুঝতেই পারে না। বেশ কিছুক্ষণ পরে খাবার জন্য ডাকতে খেয়ে আবার রুমে এসে পড়তে বসলাম। বেশ কিছুক্ষণ পরে এরা আপু আমার হাতটা সরিয়ে কোলের উপর বসে ওটার উপর চুমু দিল। ওই, তুমি কি পড়তে দিবা না? সবসময় এমন টর্চার করবা? ছোট মানুষ আমি, এত নির্যাতন করলে কীভাবে সহ্য করবো শুনি? এগুলো তো কিছুই করি। কিছুদিন অপেক্ষা করো, তখন বুঝবে রোমান্টিক অত্যাচার কাকে বলে, কত প্রকার আর কি কি। তাই নাকি? দেখি কি কি করো। আচ্ছা থাকো, আমি গেলাম। গুড নাইট। বাহ, এখন দেখি তুমি করে বলছো। বরকে তো আর তুই করে ডাকা যায় না, তাই না? সে বয়সে বড় হোক বা ছোট, স্বামী তো, তাই ভাবছি তুমি করেই বলবো। বাহ, ভালোই তো। আচ্ছা গুড নাইট, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। ইরাপো গালে একটা চুমু দিয়ে উঠে চলে গেল। আমিও কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। পরের দিন নাস্তার টেবিলে, সামনে 20 তারিখে সোমবার বিয়ের তারিখ ঠিক কর, হাতে সময়ও পাওয়া যাবে কয়েকদিন। আব্বু আর বড় আব্বু এই বিষয়গুলো নিয়ে কথা বলছে, আর রানিটা আমার পায়ে সুরসুরি দিচ্ছে আর চাপটি দিচ্ছে। আমিও ইরাপুকে চিমটি দিচ্ছি আর মিটমিট করে হাসি, আর ইরাপু হাসে। একেই বলে আধুনিক যুগ। বিয়ের কথা শুনে সবাই লজ্জা পায়, আর এই দুটো নির্লজ্জর মতো হাসছে। দেখো দেখো। বড় আব্বুর কথা শুনে বললাম, আহা, লজ্জা পাওয়ার কি আছে? এটা কোনো লজ্জা পাওয়ার কথা হলো নাকি? তোদের দুজনকে এইগুলো বলাই বেকার। দুজনে তো সেই ছোটবেলা থেকেই নির্লজ্জ। তাই আমার লজ্জা সম্পর্কে বলে তুমি লজ্জা পেও না। তারপর চুপ করে খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এলাম। তারপর রেডি হয়ে ইরাপুর রুমে এলাম। দেখি হিজাব ঠিক করছে, তাই আমি বিছানায় বসলাম। ইরাপুর রেডি হওয়া শেষ হতেই দুজনে একসাথে কলেজে চলে এলাম। ইরাপু অফিসের দিকে চলে গেল, আর আমি বন্ধুদের কাছে এসে বসে পড়লাম। কিরে, তোদের অবস্থা কি বল? আলহামদুলিল্লাহ ভালো। আর 20 তারিখে বিয়ের ডেট ফাইনাল। জায়গা মতো খাবি নাকি? হ্যাঁ,
গতকাল বিকেলেই ট্রিট দিলাম না, এখন জায়গা মতো লাথি খেলে বল আমার দিতে কোনো আপত্তি নেই। তাহলে চুপ কর। কী রে তুই এমনভাবে দেখিস কি জন্য? ওদের ট্রিট দিলি, কিন্তু আমার ট্রিট কোথায়? হুম হুম। আচ্ছা চল ট্রিট দিচ্ছি তোকে, চল পেটুকের দল, তোরা 10 টাকার চিপসের প্যাকেট নিস একটা করে। থাক তাহলে নুসরাত চল। তারপর নুসরাত আমার সাথে ক্যান্টিনে এলো, দুজনে খাবার অর্ডার দিয়ে বসে আছি। তখন দুজনে এলো, এসে চেয়ারে বসে পড়লো। কিরে দুজনে কী জন্য এসেছিস? আমি তোদের কোনো কিছু দিতে পারবো না। আচ্ছা তোকে একটা ফটো দিচ্ছি, দেখ তো এটা যদি ইরা আপুকে দেখায় তাহলে তোর কি হবে শুনি। এই যে দেখ এটা। আমি আর নুসরাত বসে আছি, ওটার পেক হারামি দুজনে নিয়েছে, এটা কিন্তু ঠিক না। রাখ তোর ঠিক ভুল, ট্রিট দিবি নাকি বল। ব্ল্যাকমেল করছিস তো কর, চোরের 10 দিন তো মালিকের একদিন। তোর কি অবস্থা হবে সেটা সময় বলবে। কি খাবি শালা, খা। কিছু লাগবে না, বিকেলে হোটেলে নিয়ে গেলেই হবে। পাগলের মাথা খারাপ তো, এখানে খেলে কিছু খা, না হলে তোদের আর কিছু দিতে পারবো না। পারলে তুই গিয়ে দেখতে পারিস, যা গিয়ে দেখা। আচ্ছা ঠিক আছে। শালা একবার সুযোগ পেয়ে যাই, তারপর বোঝাবো তোদের। রাকিব গিয়ে অর্ডার দিয়ে আসলো, আর আমরা যা অর্ডার দিয়েছিলাম ওগুলোও দিয়ে গেল। তার কিছুক্ষণ পরে ক্লাসে চলে এলাম। টিফিন পিরিয়ডে বের হয়েছি, তখন তাবাসসুমকে দেখে দৌড়ে ওর কাছে গেলাম। কী রে কী অবস্থা? ভালো। আপনার? আপনি করে বলছিস কেন? আর তুই সব কিছু জানার পরেও কিভাবে আমাকে ভালোবাসিস? তুই তো সব কিছু জানতি তাই না, বল। আমি ওই বিষয়ে কোনো কথা বলতে চাইছি না। বাসায় মনে হচ্ছে চলে যাচ্ছিস। হুম। তাবাসসুম পাশ কাটিয়ে চলে গেল। ওর দিকে তাকিয়ে আসি, দেখলাম হাত দিয়ে চোখ মুছে। ওর দিকে তাকিয়ে আবারও বন্ধুদের কাছে চলে এলাম। বন্ধুদের কাছে আসতেই রাকিব বলল, কিছু কি হয়েছে? তারপর গতকালের সব কিছু ওদের বললাম। সব শুনে রাকিব বলল, কি আর বলার বল। আচ্ছা ওইসব বাদ দে। তারপর আবারও ক্লাসের সময় হতেই ক্লাসে চলে এলাম। এমনভাবে কয়েকদিন চলে গেল। এই কয়েকদিন থেকে তাবাসসুমকে কলেজে দেখিনি, হয়তো এই কলেজ থেকে চলে গেছে। 2 দিন পর বিয়ে, তাই বাসাটা সুন্দর করে সাজানো হয়েছে, আর ভালো মতোই তোড়জোড় চলছে। রাতে চুপ করে ছাদের দোলনায় বসে আছি, তখন ইরা আপু পাশে এসে বসলো। এই যে ম্যাম, রান্না শেষ? তুই দুইটা আম্মু থাকতে এত রান্না শিখে কী হবে? আস্তে আস্তে শিখে নেব, অনেক ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা এখন হাত সরাও, তোমার কোলে মাথা রেখে শুই। হ্যাঁ, কোনো কাজ না করেই ক্লান্ত? ইস, শান্তি শান্তি। আচ্ছা মাথায় একটু হাত বুলিয়ে দাও তো। ওকে ঠিক আছে। ইরাপুর মাথায় হাত বুলিয়ে দিতে বললাম, যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে, দোষটা এই মন চায় আরও বেশি পেতে। কি জানি তোমার মধ্যে কি আছে, কেন যে মন চায় তোমাকে আরও বেশি করে পেতে। কতটা কাছে পেতে ইচ্ছে করছে শুনি? যতটা কাছে পেলে আমি আর তুমি থেকে আমরা 3 জন হব। তাই? আচ্ছা যখন এত করেই কাছে পেতে ইচ্ছে করছে, তাহলে চলো বাসরটা সেরে নিই। না থাক, বিয়ের পর একেবারে যুদ্ধের ময়দানে নামবো, এখন ওইসব কিছুই হবে না। আচ্ছা কয়টা বেবি নিবা? ভাবছি ফার্মিং দিব একটা, ফার্ম দিব একটা। ফার্মিং করবো। এত প্রোডাকশন কোথা থেকে আসবে? আমি আর তুমি প্রতি বছরে একটা করে। হ্যাঁ, পারবা সামলাতে? তুমি সাথে থাকলে সব কিছুই পারবো। আহা শোনা গো আমার। আচ্ছা দেখা যাবে কয়টা ভেবে নিবে। তারপর আর কিছুক্ষণ ছাদে থেকে আসতে যাব, তখন ইরাপু বলল, আমাকে করে নিয়ে নিচে চলো। কিন্তু আচ্ছা ঠিক আছে চলো। তারপর ইরাপুকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করলাম। তারপর ওর রুমে এসে নামিয়ে বললাম, হয়েছে এবার? না হয়। আচ্ছা দাঁড়াও, এবার হয়ে গেছে। ওকে। তারপর ইরাপুর রুম থেকে আমার রুমে চলে এলাম, এসে গেম খেলতে শুরু করলাম। কিছুক্ষণ পর খেতে ডাকতেই খেতে এলাম, খাচ্ছি। তখন সবাই বিয়ের বিষয়ে কথা বলছে, আর আমি নীরব দর্শকের মতো করে শুনে যাচ্ছি। পরের দিন কলেজ থেকে এসে দেখি মেহমানের বাসা ভর্তি হয়ে গেছে। বাহ ভালোই তো। তারপর ফ্রেশ হয়ে ইরাপুর রুমে এলাম, কিন্তু রুমে নেই। ওয়াশরুম থেকে আওয়াজ আসছে, তাই বিছানায় চুপ করে বসে থাকলাম। একটু পরে ইরাপু ওয়াশরুম থেকে গুনগুন করে গান গাইতে গাইতে তোয়ালে পরে বেরিয়ে রুমের দরজাটা লাগে বিছানার দিকে এলো। আমি যে এসেছি খেয়ালই করেনি। যখন খেয়াল করলো তখন বলল, তুমি আমার রুমে কখন আসলে?
5 মিনিটের মতো হয়েছে, কিন্তু তোমার এমন রূপে তো মুগ্ধ হয়ে গেছি আমি। ইচ্ছা করছে তো অন্য কিছু করতে। উঠে ইরাপুর দিকে এক পা করে এগিয়ে যাচ্ছি, আর ইরাপও পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে যেতে যেতে ওয়ারড্রপের সাথে লেগে গেল, আর যেতে পারছে না। আমি একদম কাছে গিয়ে কোমরে হাত দিয়ে আমার সাথে শক্ত করে চেপে ধরলাম। ইরাপও শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। 2 হাত দিয়ে আমার সাথে চেপে ধরে কিস করতে গেলাম, তখন ইরাপও চোখ বন্ধ করে নিল। ইরাপুর ঠোঁট দুটো কাঁপছে, তারপর 4 ঠোঁট এক করে দিলাম। ইরাপুর রেসপন্স করলো। বেশ কিছুক্ষণ কিস করার পর ছেড়ে দিলাম। কি হলো, এমনভাবে তাকিয়ে আছো কেন? আজকে কি মনে করে আমার রুমে আসা হলো শুনি? আজকে কেন জানি ইচ্ছে হলো, তাই আসা। আমার কিন্তু আরও কিস করতে ইচ্ছে করছে। কথাটা বলে ইরাপু আবারও 4 ঠোঁট এক করে কিস করতে লাগলো। আবারও কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে দুজনেই হাঁপাতে শুরু করলাম। আবারও কিস করতে মন চাইছে নাকি? এখন আমার অন্য কিছু করতে মন চাইছে। না থাক, এখন নয়, আগামীকাল রাতে। এখন আমি চাই শোনা তুমি রেডি হয়ে খেতে আসো। আর যদি বলো আমার সামনে চেঞ্জ করবা, তাহলে আমার দেখতে কোনো সমস্যা নেই। লুচু ছেলে, আমার অনেক লজ্জা করবে। এখন যাও। এখন যাচ্ছি, ঠিক আছে, তবে বিয়ের পর তুমি চেঞ্জ করবে। আর আমি থিয়েটারে মুভি দেখার মতো করে পপকর্ন নিয়ে খেতে খেতে ফিল নিয়ে বসে বসে দেখবো। লুচু কোথাকার, যাও রুম থেকে। ওকে ঠিক আছে, যাচ্ছি। আচ্ছা দরজাটা আটকে দাও, তবে তোমাকে অমনভাবে দেখার অনেক ইচ্ছা। তবে রে শয়তান। ইরাপো তেরে আসতে দরজা খুলে নিচে চলে আসলাম। তারপর খাচ্ছি, তখন ইরাপো নিচে এলো। তারপর খেয়ে দিয়ে চলে আসলাম। তারপর কাজিনদের সাথে আড্ডা দিতে শুরু করলাম। মামাদের বাসা থেকে কেউ আসেনি, মনে হয় না কেউ আসবে। এমনভাবে সময় কেটে গেল। সন্ধ্যায় হাতে ফুফাতো বোনরা মেহেদি দিয়ে দিল। তারপর রাতে গায়ে হলুদ হলো। হাসি আনন্দের মধ্যে দিয়ে সময় কেটে গেল। তারপর ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ইরাপো ডাকে ঘুম ভাঙল। হাত ধরে আজকা টান দিয়ে আমার উপর ফেলে দিয়ে মুখের উপর আসা চুলগুলো কানের পিছনে গজিতে বললাম, অনেক সুন্দর লাগছে গো তোমায়, মন চাইছে একটু আদর করে দেই। বারণ করেছে কি? তাই, কিন্তু এখন আদর করব না, একবারে রাতে করব। একবারে সারা রাত চলবে। দেখা যাবে কত পারো। আর এখন ছাড়ো, তারপর উঠে ফ্রেশ হয়ে খেতে আসো। আগে জি ম্যাম। ইরাপুর কপালে একটা চুমু দিয়ে ছেড়ে দিতেই উঠে গেল। তারপর চলে গেল। আমিও উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর নাস্তা করার জন্য এলাম। তারপর ধুমধামের মধ্য দিয়ে বিয়েটা হয়ে গেল। রাতে আমার রুমেই বাসরঘর সাজানো হয়েছে। বন্ধুরা সাথে দাঁড়িয়ে আছি। শালা হারামিরা আমাকে যেতেই দিচ্ছে না। হঠাৎ করে ইরাপুর কণ্ঠে পেছনে ঘুরলাম। দুজনে কিছু না বলে চলে গেল। তুমি এখানে যে? না, এমনিতেই আসলাম। ভাবছি ছাদেই বাসর করবো। আহা, আগে বললে ছাদেই বাসরঘর সাজানোর ব্যবস্থা করতাম। আরে না, মজা করলাম। আচ্ছা চল কিছুক্ষণ চন্দ্রবিলাস করি। তাই? আচ্ছা ঠিক আছে, তবে আমি তোমার কোলে মাথা রাখছি। না থাক, অন্যদিন চন্দ্রবিলাস করবো। এখন রুমে চলো। না, একটু থাকে, তারপর না হয় যা হবার হবে। এরাপোকে কোলে তুলে নিয়ে এসে দোলনায় বসিয়ে দিলাম। তারপর কোলে হাতে রেখে এরাপোর হাত আমার মাথায় রেখে বললাম, নাও হাতটা বুলিয়ে দাও। এরাপো মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এরাপুর মুখের দিকে তাকিয়ে বললাম, জীবনকে খুঁজতে গিয়ে তোমাকে পেয়েছি, নিজেকে ভালোবাসতে গিয়ে তোমার প্রেমে পড়েছি। জানতাম না কাকে বলে ভালোবাসা, শিখিয়েছো তুমি। ভালোবাসি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। না, বাংলা ভাষায় বলো, একেবারে ফিল নিয়ে বলো ভালোবাসি। ওকে ম্যাম, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আস্তে আস্তে, এত জোরে চিৎকার দিয়ে সবাইকে এখানে ডাকবা নাকি? আচ্ছা ঠিক আছে, একটু কাছে এসো। আমার কথা শুনে ইরাপো মুখটা নিচু করতে গালে একটা চুমু দিয়ে বললাম, ভালোবাসি জানো, ভালোবাসি, অনেক ভালোবাসি। আই লাভ ইউ ফর এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। ইস, হয়েছে। বো শোনো না গো, ও বো শোনো না। বলো না গো, শুনছি তো। এখানে 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 কিস দাও না গো। ওকে, দিচ্ছি। হয়েছে এবার? ওগুলো নিয়ে গিয়ে মন ভরে নাকি? রুমে চলো, ইচ্ছে মতো কিস দেবো, একেবারে মন ভরিয়ে দেবো। ওকে ম্যাম, চলেন। তারপর উঠে ইরাপুকে কোলে নিয়ে হাঁটতে শুরু করলাম। ইরাপু আমার বুকে মুখ লুকিয়ে রাখলো। তারপর আমি আমার রুমে এসে
শুয়ে দিয়ে উপরে শুয়ে ঠোঁটের দিকে তাকিয়ে বললাম, এখন কি কি খেলা হবে? তাই আমিও দেখবো তোমার দৌড় কত দূর। আমি ইরাপুর ওপর থেকে উঠে বললাম, আচ্ছা চেঞ্জ করে নামাজ পড়ে নাও, যাও চেঞ্জ করে আসো। ইরাপু উঠে গিয়ে চেঞ্জ করে অজু করে আসলো, আর আমিও গিয়ে অজু করে এসে দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। তারপর ইরাপুকে কোলে তুলে নিয়ে বিছানায় ফেলে উপরে উঠে 4 ঠোঁট এক করে দিলাম। ইরাপুর রেসপন্স করলো। কিছুক্ষণ পরে ঠোঁট ছেড়ে দিয়ে কাঁধে মুখ ডুবিয়ে কিস করতে শুরু করলাম। তারপর নামতে নামতে বুকে, তারপর নাভিতে কিস দিতেই ইরাপু কেঁপে উঠল আর আমার মাথায় চুল খামচে ধরলো। একটা সময় ইরাপু পাগলের মতো হয়ে গেল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সব কিছুর ইতিহাসের পাতায় লেখা থাকলো। আর বিয়ে করে নেন, তাহলে এই ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।